হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। স্যার, হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ স্যার, বলো। বলছি নপুংসক নপুংসক কম হবে ওটা একটু বলবেন? কারণ নপুংসকম আগের দিন করবে। এক্সামে নপুংসকম করবে বিসর্গ ক্লিবলিঙ্গে। করব। ক্লিবলিঙ্গে করবে। ও স্যার, আসলে হ্যাঁ বলো। আমি প্রশ্নে হচ্ছে বা, যেহেতু পুংলিঙ্গ করেছি না, ওটা দেখলাম ফুল হয়েছে, কিন্তু ওটা তো ময় হবে জানি, তাই জিজ্ঞাসা করলাম। মানে হ্যাঁ, ওটা ব্যাকরণ প্রশ্নে কৌমুদি। দেখালে ওটা পরীক্ষা দেওয়ার পর দেখে আমার ভুল হয়। এটা আমি বলে দিয়েছিলাম গ্রুপে কোনটা করতে হবে, হ্যাঁ। তারপরেই বলে দিয়েছিলাম, এবং এটাও বলেছিলাম যে কোথায় কি কি আছে। ব্যাকরণ কৌমুদিতে নপুংসকঃ এরকম দেওয়া রয়েছে। ব্যাকরণ কৌমুদির ছবি তুলেও আমি গ্রুপে দিয়েছিলাম, ঠিক আছে। এবং কোথায় কোথায় কি কি রয়েছে সেটা আমি একটা ভয়েস মেসেজ করে উল্লেখ করে দিয়েছিলাম, গ্রুপ খুঁজলে পেয়ে যাবে। ওটা নপুংসকম করবে।
ঠিক আছে স্যার, ঠিক আছে। কারণ পাণিনি নিজেই সূত্র করেছেন নপুংসকম বলে পাণিনির সূত্র রয়েছে, সেখানে নপুংসকম কথাটাই রয়েছে, তাই নপুংসকম কথাটা নেব। ব্যাকরণ কৌমুদীতে নপুংসকঃ দেওয়া রয়েছে, সত্যনারায়ণ চক্রবর্তীতে নপুংসকম দেওয়া রয়েছে, তারপর প্রকরণ গ্রন্থ সমাস প্রকরণ সচ্চিদানন্দ মুখোপাধ্যায়ের সেখানে নপুংসকম দেওয়া রয়েছে। হ্যাঁ, আবার কিছু কিছু অন্য বইতে, রেফারেন্স বইতে নপুংসকঃ দেওয়া রয়েছে। তো দু জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে, কিন্তু শেষ যুক্তি হচ্ছে পাণিনি পাণিনি নিজেই প্রয়োগ করেছেন নপুংসকম, একটি সূত্র করেছেন, সেখানে সেটা ক্লিবলিঙ্গে রয়েছে, তাই আমরা ক্লিবলিঙ্গেই নেব। ঠিক আছে স্যার। আচ্ছা বলছি, আপনি ওই মূর্ধন্য হওয়া যেটা বলেছিলেন সেটা র আর হচ্ছে মূর্ধন্যের মাঝে যদি স্বর থাকে ওটা হয়ে যায়। ওটা কোন ভিডিওতে আমি একদম ডিটেলস ধরে ধরে বলেছিলাম, অশুদ্ধি সংশোধনের কোনো একটা ভিডিওতে, সম্ভবত 1 নম্বর ভিডিওতে। ওইটা একটু দেখো, ওই পার্টটা যেখানে রয়েছে স্কিপ করে করে সেই জায়গাটা দেখো, খুব সুন্দর করে, খুব সুন্দর করে বলবো না, কিন্তু যেটুকু দরকার সেটুকু বলা আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার আমারও দুটো কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা, আমি আগে ফর্মালি শুরু করি, তারপর প্রশ্ন নেব। আচ্ছা হ্যাঁ, 10 বেজে গেছে, এবার আমি ফর্মালি শুরু করব। আজকে আমি সময় বেশি নেব না, আজকে একদমই সময় কোনো রকমভাবে ব্যয় করব না। খুব সংক্ষেপে আমি কতগুলি কথা বলবো, কোনো রকমভাবে কোনো প্রেজেন্টেশন ছাড়াই, কোনো রকম প্রেজেন্টেশন ছাড়াই আমি কতগুলো কথা বলবো। মিনিট 10 থেকে 15 আমি আজকে কথা বলবো, তার বেশি আমার বক্তব্য আজকে কিছু রাখবো না। কারণ এখন সময় হচ্ছে প্রত্যেকে নিজের সময় নিজেকে দিতে হবে, নিজেরা বইপত্র নিয়ে যেটুকু রিভাইজ করার দরকার সেটুকু পড়তে হবে। সেই বিষয়ে আমি আজকে একটু সামান্য কিছু কথা বলবো, তারপরে তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে। তো যাই হোক, আমি শুরু করি। আচ্ছা, এখন অনেকে জয়েন করেনি, অনেকে জয়েন করছে। আচ্ছা, প্রথম যেটা আমার বলার উদ্দেশ্য, যে এতদিন কি কি আমরা পড়েছি, কি কি করেছি, তার সংক্ষিপ্ত দু একটা কথা আমি বলি। এতদিন আমরা চেষ্টা করেছি গ্রামারকে যত ভালো করে বা এসএসসির জন্য যতটুকু দরকার ততটুকু যাতে রিভাইজ করা যায়, সেটুকু যাতে পড়ে অন্তত আত্মস্থ করা যায়। সবাই এগুলি আগে পড়ে এসেছো, বহুবার পড়িয়েও এসেছো, অনেকে ছেলে মেয়েদের পড়াও। তারপরেও আমরা সেগুলোকে একদম বাচ্চাদের মতো করে পড়ার এবং পড়ানোর চেষ্টা করেছি। তাতে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে আমার পক্ষ থেকে যদি কিছু ভুল হয়ে থাকে, আমি চেষ্টা করেছি সেগুলোকে কারেকশান করে দেবার। যদি কোথাও কারেকশান করে দিতে না পারি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর যেটুকু আমি সহযোগিতা করতে পেরেছি, ভবিষ্যতে আমি চাইবো যাতে আরও বেশি তোমাদের সঙ্গে থাকতে পারি বা সাপোর্ট দিতে পারি। হ্যাঁ, এবার বলতেই পারো যেটা সাহায্য না অন্য কিছু, কোনো রকমভাবে এটা সাহায্য নয়। আমি আমার দায়িত্ব পালন করেছি, তোমরা আমাকে পে করেছো প্রত্যেকেই, তার জন্য যেটুকু আমার দায়িত্ব পালন করা উচিত সেইটুকু আমি করেছি। কোনো অতিরিক্ত কিছু আমি করেছি বলে আমি দাবি করছি না, ফলে তার কোনো ক্রেডিট আমার নেই বা কোনো ক্রেডিট আমি নিচ্ছি না। এই কথাগুলো বলছি কেন, এগুলো বলার দরকার ছিল আজকে প্রায় শেষ দিন বা শেষের আগের দিন। কালকেও আমি একটা ক্লাস নেব, কালকেও অতি সংক্ষেপে, এখন কারোর সময় আমি নষ্ট করব না কোনো রকমভাবেই, কোনো আলোচনারও এখন খুব বেশি যে দরকার রয়েছে তাও নয়। তো যাই হোক, প্রথমে আমি বলে রাখলাম যে আমি এতদিন 3 মাসে যেটুকু পেরেছি আমার তরফ থেকে আমি করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি কিছু থাকতে পারে বা কিছু কম হতে পারে, কিছু বেশিও হতে পারে, যেটুকু আমার চেষ্টায় আমার সামর্থ্যে সম্ভব হয়েছে আমি সেটুকু করেছি। আচ্ছা, এইবার এটা তো ডিসক্লেমার গেল। হ্যাঁ, এবার কি দরকার, এবার হচ্ছে যে তোমাদের জন্য কিছু কথা, যেটা আমি আগের 2-3টে ক্লাসে অল্প অল্প করে প্রায় বলেছি, যে কি করবে পরীক্ষার হলে, হ্যাঁ কী করা উচিত, কিভাবে অ্যান্সার করা উচিত, কিভাবে সলভ করা উচিত ইত্যাদি বলেছি। আজকে নতুন করে সেই কথা আমি রিপিট করব না। তাহলে আজকে কি বলবো, কিছু কি বলার নেই? হ্যাঁ আছে। কোন জায়গাগুলো তোমরা একটু দেখবে আজকাল, পুরোটাই দেখবে, যে যেমন পারবে, যার যেখানে দুর্বলতা আছে সেগুলো তো সে দেখবেই।
তারপরেও কোন জায়গাগুলি আর একটু বেশি ভালো করে দেখবে, যেই জায়গাগুলিতে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, সেই জায়গাগুলি আমি একটু অতি সংক্ষেপে বলবো, শুধু নামগুলো বলবো, তোমরা বুঝে নেবে। যেমন ধরো শন প্রত্যয়, জং প্রত্যয়, নাম ধাতু, তিনটে থেকে একটা একটা করে প্রশ্ন আসবে। ফলে শন জং নাম ধাতু থেকে কোনো রকমভাবে যাতে একটাও ভুল না হয়, শন জং নাম ধাতু যা আছে সে যেভাবে পারো, আগে মুখস্থ করেছো, বুঝে করেছো, লিখে লিখে করেছো, অ্যানালাইসিস করে করেছো, যেভাবেই করে থাকো না কেন, এইগুলো যেন প্রত্যেকের আত্মস্থ থাকে। দরকার হলে হাত দিয়ে চেপে না দেখে না দেখে মুখস্থর মতো বলতে হবে, বাচ্চাদের মতো। কারণ এই জায়গাগুলোতে ভুল হয়, বানানের ভুল হয়, খুব বানানের ভুল হয়, সূক্ষ্ম সূক্ষ্ম বানানের ভুল হয়। আচ্ছা, মাইক অন আছে, মাইকটা অফ করবে। আকাশ মণ্ডল, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর দেখবে সত্রী প্রত্যয়, সানজ প্রত্যয়, পরীক্ষায় কিন্তু সানজ প্রত্যয় থেকে আসে প্রত্যয়ান্ত পদ, তাহলে সত্রী সানজ প্রত্যয়টা একটু দেখব। ইয়সুনিষ্ঠন এবং মতুপ প্রত্যয়, অবশ্যই অবশ্যই ইয়সুনিষ্ঠন মতুপ প্রত্যয় কিন্তু অনেকের বানান এদিক ওদিক ভুল হয়, জানা জিনিসই পড়বে, কারণ ইয়সুনিষ্ঠন তো মাত্রই 30টা 40টা রয়েছে, সুতরাং ইয়সুনিষ্ঠন জানা জিনিস, সেই জানা জিনিসগুলো কিন্তু আরেকবার করে দেখতে হবে। এরপর রয়েছে মতুপ প্রত্যয়, ইয়সুনিষ্ঠন মতুপ, তারপর তদ্ধিত প্রত্যয়। তা এই যে প্রত্যয়ের যে জায়গাগুলি বললাম, প্রত্যেকটা এরিয়া থেকে একটা করে প্রশ্ন পাবেই পাবে, এবং এই এরিয়াগুলি থেকেই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি প্রত্যয়ের মধ্যে। প্রত্যয় কী কী বললাম আমি আরও একবার রিপিট করছি। শন প্রত্যয়, জং প্রত্যয়, নাম ধাতু, সত্রী সানজ, তদ্ধিত প্রত্যয়, ইয়সুনিষ্ঠন মতুপ, এই যে 7টা প্রত্যয়ের নাম বললাম বা 7টা এরিয়া বললাম, এই 7খানা এরিয়া থেকে তুমি 10টা প্রশ্ন পাবে। 60খানা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন, 6 ভাগের 1 ভাগ, প্রায় 16% 17% কোশ্চেন এখান থেকে পাবে, দিতেই হবে, একটা একটা করে প্রশ্ন মিনিমাম দিতেই হবে। সুতরাং এই জায়গাগুলি প্রত্যেকে এই দুটো দিন আর একবার করে দেখবে, যাতে এইগুলো থেকে কোনো রকমভাবে ভুল না হয়। তোমাদের বানানগত ভুল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে অতি সূক্ষ্ম সূক্ষ্ম বানানের ভুল থাকবে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম আকার, একার, রসুকার, দীর্ঘকার, হসন্ত, এই ধরনের ভুলগুলো থাকবে, এবং সেইগুলো কিন্তু আইডেন্টিফাই করা খুব কঠিন হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে। এবার বাড়িতে যদি আমার ভালো করে পড়া থাকে, আইডেন্টিফাই করা তখন তুলনামূলকভাবে ইজি। তাহলে এই যে 7-8টা এরিয়া বললাম, সেই জায়গাগুলো প্রত্যেকেই দুদিন আগে রিভাইজ করো, বাকি জায়গাগুলো নিজের মতো করো, কিন্তু এই জায়গাগুলো বারবার করো। আর একটা এরিয়া যেটা আত্মনেপদ বিধান, আত্মনেপদ বিধান কিন্তু অনেকেরই ভুল হয়, এবং পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ আত্মনেপদ তোমরা আগে খুব একটা পড়ে আসনি, কেউই পড়ে আসনি, শুধুমাত্র এসএসসির জন্যই আত্মনিপদ পড়া হয়, না গ্র্যাজুয়েশনে পড়া হয়, না এমএতে পড়া হয়, না নেট সেটে পড়া হয়, কোথাও কিন্তু পড়া হয় না। সুতরাং আত্মনেপদ, পরস্মৈপদ বিধান শুধুমাত্র এসএসসির জন্য পড়েছ, হয়তো 5-7 বার হয়তো সকলে পড়েছ, সেই জন্য এই জায়গাটা কিন্তু আরও একবার দুবার প্রত্যেকে দেখবে। তাহলে কি কি জায়গা বললাম একটু খাতায় নোট করে রাখো, কেউ একজন গ্রুপে একবার সেন্ড করে দেবে, যে যে গ্রুপে আছো একবার সেন্ড করে দিও, শুধু নামগুলো লিখে গ্রুপে সেন্ড করে দিলেই হবে। একদম সহজ জিনিস, নেট সেটে আছে কিন্তু কেউ পড়ে না, আমি জানি নেট সেটে আছে, নেট সেটে আছে কিন্তু কেউ পড়ে না। আত্মনেপদ বিধান কেউ পড়ে না মানে ম্যাক্সিমাম পড়ে না, কেউ বলতে বুঝবে ম্যাক্সিমাম 90% অ্যাভব ছেলে মেয়ে আত্মনেপদ পরস্মৈপদ বিধান পড়ে না, বুঝতে পারে না, তাই পড়ে না। আমার কথা যদি ভুল হয় জানাবে। ঠিক আছে, নেট সেটে আছে, নেট সেটে কেউই খুলেও দেখেন আত্মনেপদ পরস্মৈপদ বিধান, কিন্তু তবুও পরীক্ষায় আসে, এবং এইটা এতটাই কঠিন লাগে ছেলেমেয়ের, বা মানে বুঝতে পারে না কীভাবে পড়তে হবে, মানে বুঝতে পারে না, থেকে বড় কথা কীভাবে পড়তে হবে সেটাই বুঝতে পারে না। তার জন্য কি হয়, আত্মনেপদ পরস্মৈ বিধান কেউই এতদিন সেইভাবে পড়ে উঠতে পারোনি, 90% ছেলেমেয়ের কথা বলছি। আচ্ছা, সমাস নিয়ে চাপ নিয়ে লাভ নেই, সমাস নিয়ে বেরিয়ে যাবে, সমাস বেরিয়ে যাবে বলছি, সমাস নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না, আমার যেটা মনে হচ্ছে সমাসে কিন্তু কঠিন প্রশ্ন হবে না, কোথাও কঠিন প্রশ্ন হবে না, কিন্তু সমাসে তুমি দেখে অন্তত চিনতে পারবে এটা এই সমাস, ব্যাজ বাক্য এই,
এইটুকু আমার মনে হয় সমাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সমাস নিয়ে আমরা অনেক জটিলতায় ভুগেছি, অনেক সমস্যায় পড়েছি, অনেক সমাধান করেছি, অনেকটা সময় আমরা সমাসকে দিয়েছি। ফলে সমাস নিয়ে আশা করি খুব একটা সমস্যা হবে না। যেমন যেমন রিভাইজ করেছো তেমন তেমন সমাসটা করো। তাহলে আবার আমি এক কথায় সংক্ষেপে বলছি, যে জায়গাগুলোতে সব থেকে বেশি ভুল হয়, রিভাইজ দেওয়ার জায়গা সবই, কিন্তু ভুল হয় যেই জায়গাটি সেইটা হচ্ছে সন প্রত্যয়, জং প্রত্যয়, নাম ধাতু, এই তিনটে প্রত্যয়, সত্রিশানচ যেখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি থাকে সেই জায়গাগুলোই বলছি, সত্রিশানচ, তদ্ধিত প্রত্যয়, ইয়সুন ইষ্ঠন, মতু প্রত্যয়, আর পরস্মৈ পদ, আত্মনেপদ। এই যে কটা বললাম সেই জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমি গুরুত্ব অনুসারে পরপর পরপর বলছি। তাহলে এই কয়টা জায়গা সবার আগে দেখবে। নেক্সট আসছি হচ্ছে কারক। কারকের মধ্যে চেষ্টা করবে চতুর্থী, ষষ্ঠী, পঞ্চমী বেশি ভালো করে দেখার। মানে বেশি ভালো মানে বেশি করে দেখার। পড়তে তোমায় সবই হবে। চতুর্থী, পঞ্চমী, সপ্তমী এই জায়গাগুলিকে বারবার দেখার, যেখানে সংশয় আছে সেই সংশয়গুলি সমাধান করার, ভালো ভালো উদাহরণগুলি সলভ করার। যা পড়ে এসেছো নতুন করে কিচ্ছু করবে না এই দুদিন, একটা লাইনও নতুন পড়বে না, নতুন বই দেখবে না। যা পড়ে এসেছো, যে নোট পড়ে এসেছো, যে বই পড়ে এসেছো সেই বইই দেখবে। দেখা জিনিসই এই দুদিন বারবার দেবে। তাহলে কারকটাকে আমরা কি করব, সেই জায়গাগুলো রিভাইজ করব। ওই তিনটে জায়গা বেশি ভালো করে করতে হবে। আর বেসিক কনসেপ্ট কোনো জায়গাতেই ভুললে চলবে না। কর্তা কী, কর্ম কী, এগুলো তো বেসিক জিনিস। কোন বাচ্চে কর্তা কী হয়, কোন বাচ্চে কর্ম কী হয়, এগুলো বেসিক জিনিস। আচ্ছা, সমাস নিয়ে যদি বলতে হয়, অতি সংক্ষেপে বলবো, সমাস নিয়ে আমার মনে হয় না তোমরা সমস্যায় পড়বে বা সমাস নিয়ে সমস্যায় ফেলবে। হ্যাঁ, সমাস নিয়ে আশা করি হবে না। 11-12 লেভেলের যে সমাস হয়, পরীক্ষায় যেমন প্রশ্ন হয় ব্যাসবাক্য লেখো, সমাসের নাম লেখো, এই ধরনের বেসিক প্রশ্ন হবে। মোটামুটি লেভেলের প্রশ্ন হবে, খুব ডেপথের প্রশ্ন সমাস থেকে কিন্তু করবে না, কোনোভাবেই করবে না। এটা আমার মতামত, কারণ ভিন্ন হতেই পারে। তাহলে সমাস নিয়ে যেমন যেমন পড়েছো, যেমন যেমন সন্দর্ভ পড়েছো, বা যার কাছে যে বইটা রয়েছে সেই বই পড়েছো, সেই বইতে যেমন পড়েছো, কেউ সত্যনারায়ণ পড়েছো, কেউ পানিনিয়ম পড়েছো, যে যেটা পড়েছো, যত উদাহরণ পড়েছো সেই উদাহরণগুলো দু একবার করে রিভাইজ অবশ্যই দেবে। অন্তত নতুন একটা পদ যে দিলে যাতে চিনতে পারো এই পদটা এই সমাস হয়েছে, এইটুকু যাতে আইডিয়াটা থাকে। হ্যাঁ, একদম পদটা দিয়েছে তুমি চিনতেই পারছো না কী সমাস হয়েছে, তাহলে কিন্তু হবে না। মিনিমাম কিন্তু থাকতেই হবে। আমি বলছি যে সমাজ থেকে সোজা প্রশ্ন হবে, অথচ তুমি সেই সোজা জিনিসটাই জানো না, তাহলে হবে না। তাহলে আমরা কোন কোন জায়গাগুলি এই দুটো দিন বেশি ভালো করে রিভাইজ করব। যে যেমন পারছো নিজের রুটিন অনুসারে রিভাইজ করো, তাতে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেটা তার ব্যক্তিগত টাইম শিডিউল অনুসারে অবশ্যই করবে। তাহলে প্রত্যয়ে যে কটা জায়গা থেকে একটা একটা করে প্রশ্ন আসছে সেইগুলো অবশ্যই করবে। ওই জায়গাগুলিতে বানান ভুল বেশি হয়। সন প্রত্যয়, জং প্রত্যয়, নাম ধাতু, সত্রিশানচ, তদ্ধিত প্রত্যয়, ইয়সুনিষ্ঠন, মতুপ, এই 7টা এরিয়া থেকে 10খানা প্রশ্ন পাবে। এই 7টা এরিয়া থেকে 10টা প্রশ্ন পাবে। 10টা প্রশ্ন কিন্তু কম নয়। হ্যাঁ, 7খানা এরিয়া থেকে 10টা প্রশ্ন পাবে। তারপরে রয়েছে কারক। কারক থেকে 3খানা প্রশ্ন তো পাবেই, 3-4খানা প্রশ্ন পাবেই। তার জন্য কি বললাম, চতুর্থী, পঞ্চমী আর ষষ্ঠী এই তিনটেকে বেশি ভালো করে দেখো। হ্যাঁ, এরপরে বললাম সমাস। সমাস নিয়ে অন্তত যদি বুঝতে পারো যে কোন কোন এরিয়াগুলো, মানে সমাস নিয়ে যদি বুঝতে পারো যে আমি অন্তত পদ দেখলে বলে দিতে পারবো এটা এই সমাস হয়েছে, এইটুকু করতে পারলে সমাসে তুমি উতরে যাবে, সমাস নিয়ে চাপ নেই। তাহলে এরপরে আর কি করব, এরপরে গ্রামারে যে জায়গাটা, আত্মনেপদ, পরস্মৈ পদ, বিধান বলেছি আর একটা এরিয়া, তো এইটাকেও রিভাইজ করবে, খুব যত্ন সহকারে রিভাইজ করবে। কারণ এই যে কটা এরিয়া বললাম সেই কটা এরিয়াতে সব থেকে বেশি ভুল হয় ছেলেমেয়ের, এবং এই কটা এরিয়াতেই কিন্তু সমস্যা। এইবার নেক্সট যে এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে ধাতুরূপ। ধাতুরূপ একমাত্র হাতিয়ার মুখস্থবিদ্যা। ধাতুরূপের একমাত্র হাতিয়ার মুখস্থবিদ্যা। ধাতুরূপ কিন্তু ভুল হলে 1 নাম্বার গেল। সুতরাং ধাতুরূপ আরেকটা ভাইটাল জায়গা যেটা কিন্তু রিভাইজ করবে।
তাহলে এই কটা জায়গা হচ্ছে সবথেকে বেশি ভুল হওয়ার জায়গা। বাকি জায়গাগুলো মোটামুটি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ঠিক করে। হ্যাঁ, আমি অনুবাদ অশুদ্ধি বাদ রেখেই বলছি, অনুবাদ অশুদ্ধি বাদ রেখে যে কটা জায়গা বললাম সেই কটা জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেকে রিভাইজ করবে। এইবার অনুবাদ অশুদ্ধি কি করবে? অনুবাদ অশুদ্ধি চেষ্টা করো পাণিনিয়ম বা তোমার কাছে যে বইটা রয়েছে সেই বইতে যেগুলো রয়েছে বা এতদিন যেগুলো করেছো সেইগুলো অন্তত যাতে একটু চোখ বুলিয়ে যেতে পারো। আমি মোটামুটি 50টা আর ওইদিকে হয়তো 60টা, 120, 55, 60, হ্যাঁ 120টার মতো হয়তো করিয়েছি, কিন্তু সেটা সংখ্যায় অনেকটা কম। অল্প সময়ে চেষ্টা করেছি যতটা করানো যায়। তো এইটা মোটামুটি যদি 200-250 করা যায়, হ্যাঁ কেউ কেউ আরও বেশি করেছো আমি জানি, আমি তাদের কথা বলছি না, যারা একদমই করনি তাদের কথাই বলছি, যারা একদম অল্প করেছো চেষ্টা করো অশুদ্ধি সংশোধন মোটামুটি 250-300 অন্তত রিভাইজ করা। যে বইটা রয়েছে সেই বইতে যদি উত্তর করে দেওয়া থাকে তাহলে তো খুব ভালো, সেই নিয়মগুলো একবার পড়ো, যে যে নিয়মগুলো লেখা রয়েছে। তাহলে এইভাবে অশুদ্ধি সংশোধনটা দেখো। অনুবাদ এখন দেখার কিছু নেই, অনুবাদ যা শিখেছো এতদিন ধরে যা অভিজ্ঞতা অর্জন করেছো সেইগুলো অনুবাদের মধ্যে পেয়ে যাবে, মানে সেই বুদ্ধি খাটিয়ে অনুবাদগুলো তোমাকে করতে হবে। সেমভাবে করতে হবে বলেছি, অনুবাদ অশুদ্ধি যেমন যেমনভাবে করো তেমন তেমনভাবে অনুবাদ করতে হবে। এই এরিয়াগুলো হচ্ছে প্রধান প্রধান এরিয়া। এবার যদি সাহিত্যের ইতিহাসে চলে আসি, সাহিত্যের ইতিহাসে যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলির অঙ্ক সংখ্যা, নায়ক নায়িকা, রচয়িতা লিখে রাখো। হ্যাঁ, প্রত্যেকে লেখার কিছু নেই, এগুলো সবাই জানো, না লিখলেও চলো, মুখে মুখে শোনো, মানে শুনলেও মনে থাকবে। গ্রন্থ গ্রন্থকার জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ। ভিডিও অফ করো, ভিডিওটা অফ করো। হ্যাঁ, বাকিদের ডেটাটা বেশি খাবে তো, ভিডিওটা অফ করো। জগন্নাথ ভিডিওটা অফ করো। জগন্নাথ তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি স্যার ঘরে গিয়ে করে আসুন স্যার। হ্যাঁ 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 শুনেছে না, এখনো শোনেনি। জগন্নাথ ভিডিওটা অফ করো। হ্যাঁ, পুচকে চলে এসছে সামনে। শুনতে পাচ্ছে না মনে হয়। হ্যাঁ, জগন্নাথ ভিডিওটা অফ করো। মেসেঞ্জারে কেউ লিখে দাও তো। শুনতে পাচ্ছে না। হ্যাঁ, কাল মেমোরেবল হয়ে থাকবে, এগুলো আমাদের মেমোরেবল হয়ে থাকবে কাল পর্যন্তই। হ্যাঁ, আমার দায়িত্ব আপাতত এই পর্যন্তই, আগামীকাল পর্যন্তই, তারপরে আবার নতুন করে যদি কিছু হয় সেটা দেখা যাবে। হ্যাঁ, জগন্নাথ সম্ভবত ভিডিও অফ করেছে, প্রভু আমাদের ডাকে সাড়া দিয়েছেন, শুনতে পেয়েছেন। আচ্ছা, এবং রিপ্লাই করেছেন, ঠিক আছে। তাহলে যেগুলো বলছিলাম যে গ্রামারের ভেতরের যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলি সংক্ষেপে বললাম যে এই জায়গাগুলো দেখবে। সাহিত্যের ইতিহাসে কি করবে? প্রত্যয়ের সন প্রত্যয়, জং প্রত্যয়, নামধাতু, সত্রী সানচ, তদ্ধিত প্রত্যয়, ইয়সুনিষ্ঠন, মতুপ, একদম বেসিক যেগুলো আছে সিলেবাসে, এই জায়গাগুলোতে সকলের ভুল হয়। তারপর আত্মনেপদী, আত্মনেপদ বিধান, পরস্মৈপদ বিধান। আচ্ছা, কারকের মধ্যে বলেছি চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, এই তিনটে একটু বেশি ভালো করে দেখতে বলেছি। বাকি জায়গাগুলো যে আসবে না তা নয়, আসতেই পারে, কিন্তু আমার যেহেতু হাতে সময় কম, কিছু তো ভালো রিভাইজ করতে হবে, এই জায়গাগুলো হচ্ছে সেটা। আর একটা যেটা বলতে ভুলে গেছি, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিটা কিন্তু দেখবে সবাই, বিসর্গ সন্ধিটা ব্যাকরণ কৌমুদি থেকে দেখবে। এগুলো একটু কেউ খাতায় লেখো, লিখে একটু গ্রুপে দিয়ে দিও, কারণ অনেকে, আজকে আমি পিপিটি বানাইনি কারণ অতি সংক্ষেপে বলবো বলে আর পিপিটি বানাইয়ে সময় নষ্ট করিনি। আচ্ছা, এবার সাহিত্যের ইতিহাসে যদি আসি, একদম বেসিক জিনিস সাহিত্যের ইতিহাসের হচ্ছে গ্রন্থ গ্রন্থকার, নায়ক নায়িকা, অঙ্ক সংখ্যা, রস কি রস প্রধান নাটক, বিদূষক চরিত্র, বিশেষ কোনো ঘটনা যদি থাকে, বিশেষ কোনো চরিত্র যদি থাকে, বিশেষ কোনো বৈশিষ্ট্য যদি থাকে,
সেইগুলি। এইগুলো হচ্ছে বেসিক জিনিস, একদম মিনিমাম জিনিস, যেটা অবশ্যই যেন ঠোঁটস্থ থাকে। সোজা প্রশ্ন যেন পরীক্ষার হলে কোনো রকমভাবে কনফিউশন না হয় যে আচ্ছা বেনি সংহারে এই বেনি বন্ধন হয়েছিল কার, কে করেছিল, এই যে বেসিক প্রশ্ন। বা এই রসটা কি, বা ব্যাকরণ কাব্য ব্যাখ্যাগম্য কাব্য কাকে বলা হয়, বেসিক প্রশ্ন, খুব বেশি ডেপথের প্রশ্ন নয়। বা কুমার সম্ভব কটা স্বর্গ রয়েছে, এই যে একদম সোজা সোজা প্রশ্ন, কিন্তু কনফিউশন অনেক সময় 18 না 19 না 17, এই জিনিস যেন না হয়। একদম বেসিক জিনিসটা আগে কনফার্ম করো যে আমার এইগুলোতে কোনো ভুল হবে না। সাহিত্যের ইতিহাস, গল্প সাহিত্য থেকেও একই জিনিস, গ্রন্থকার কোন গ্রন্থে কটা করে চ্যাপ্টার রয়েছে, বা যদি স্বর্গ রয়েছে বা গল্প রয়েছে বা লম্ব রয়েছে বা লম্বক রয়েছে, প্রাইমারি ডিভিশন যেটা, তার ভেতরে কত কি রয়েছে শ্লোক সংখ্যা সেটা বলছি না, প্রাইমারি ডিভিশন। বিশেষ করে পঞ্চতন্ত্রের 5টা তন্ত্র খুব ভালো করে পড়ো, পরপর নাম্বার ওয়াইজ, আগে পিছে যেন না হয়। হিতোপদেশেও তাই, হিতোপদেশে 1 2 3 4 পরপর যেটা রয়েছে পরপর জিজ্ঞাসা করে তৃতীয় বিভাগের নাম কি। এইরকম প্রশ্ন আসলে কিন্তু কনফিউশন তৈরি হয়, সেই কনফিউশন যাতে না হয় অন্তত পঞ্চতন্ত্র হিতোপদেশের চ্যাপ্টারগুলির নাম লিখে পড়ো। সোজা প্রশ্ন, কিন্তু এই সোজা প্রশ্ন দিলেই না পরীক্ষা হলে কনফিউশন তৈরি হবে এবং তখন মাথা খারাপ হয়ে যাবে, কোনটা উত্তর করব। তখন মনে কষ্ট লাগবে, কান্না পাবে, ইস কেন দেখে আসলাম না। হ্যাঁ, আর যা নোটসপত্র আছে সেগুলো তো সবাই পড়ছো, কিন্তু পড়ার সময় এই জায়গাগুলোকে বেশি গুরুত্ব দেবে। রামায়ণ মহাভারত নিয়ে আমি খুব একটা বললাম না, রামায়ণ মহাভারত যেমন যেমন যার কাছে যা প্রশ্ন উত্তর আছে সেগুলো পড়ো। শুধু মহাভারত থেকে একটু উপাখ্যানগুলো কোন পর্বে কি আছে সেই উপাখ্যানগুলো একটু দেখে যাও। বাই চান্স যদি একটু কঠিন প্রশ্ন করার ইচ্ছা হয়, একটু উপাখ্যান তুলে দিল, অমুক উপাখ্যান কোথায় রয়েছে, তবে দিলেও সেটা কমন উপাখ্যান দেবে, অথবা বেসিক প্রশ্নই সেখান থেকে আসবে। তাহলে রামায়ণ মহাভারত, নাট্যশাস্ত্র, গল্প বা নাট্য সাহিত্য, গল্প সাহিত্য, আর গীতিকাব্য গদ্যকাব্য ঐতিহাসিক কাব্য একই ব্যাপার। গ্রন্থকার, মূল কাহিনী, নায়ক নায়িকা, রস, প্রধান উপজীব্য বিষয় কোথার থেকে নেওয়া হয়েছে, মানে বেসিক ইনফরমেশান যেটা হয়, অন্তত 7-8টা করে ইনফরমেশান প্রত্যেকটা গ্রন্থ থেকে, সেইগুলো যেন কোনো রকমভাবে ভুলে না যাও। এবার থাকলো অর্থশাস্ত্র আর মনুসংহিতা। অর্থশাস্ত্র মনুসংহিতা, আমি তো সবাইকে নোট দেওয়া হয়নি এখানে, যারা আমার নোটটা পড়েছো আমি বলবো ওইটা এনাফ, যেটা বাংলায় লেখা নোট রয়েছে যথেষ্ট। ওইটা যদি কেউ পড়ে মুখস্থ করতে পারো আর কিছু লাগবে না। অথবা যাদের কাছে নেই তাদের কাছে সন্দর্ভ আছে, কেউ যদি সন্দর্ভও ঠিকঠাক করে পড়ো আমার মনে হয় এনাফ, আর কিছু লাগবে না। মনুসংহিতার টেক্সট ধরে, অর্থশাস্ত্রের টেক্সট ধরে পড়তে হবে, লাগবে না, ওতেই হয়ে যাবে। ওইটাই যদি কেউ বুঝে বুঝে পড়ো সে উত্তর করে আসতে পারবে, ওইটাকেই রিভাইজ করো। তাহলে মনুসংহিতা অর্থশাস্ত্র যে 3 পাতা করে রয়েছে 4 পাতা করে রয়েছে ওইটুকু পড়লেই যথেষ্ট, এটা নিয়ে টেনশনের কিছু নেই। অভিজ্ঞান শকুন্তলম নিয়ে আমি পরীক্ষা নিতে পারিনি, তার জন্য দুঃখিত, কিন্তু আমি অনেকবার বলেছি যে অভিজ্ঞান শকুন্তলম কিভাবে পড়বে, কারণ অভিজ্ঞান শকুন্তলম ভাস্ট টেক্সট, আমার মতে টেক্সটটা পড়া উচিত, এটা আমি অনেক আগে ক্লাসে বলেছি, টেক্সটটা পড়া উচিত। কিন্তু এখন সময় কম, এখন তো সে কথা আমি রিপিট করছি না। এখন কি করবে, যার কাছে সন্দর্ভ আছে সে সন্দর্ভটা দেখো, যার কাছে অন্য বই রয়েছে সে অন্য বই দেখো, প্রশ্ন উত্তর লাইন তুলে প্রশ্ন উত্তর যেগুলো রয়েছে সেইগুলো দেখো। আচ্ছা, যার কাছে সত্যনারায়ণ চক্রবর্তী রয়েছে, অনিলচন্দ্র বসু রয়েছে, টেক্সট বুক রয়েছে, তারা চেষ্টা করো অন্তত প্রথম অঙ্কটা একটু টেক্সটটা রিডিং দিতে, প্রথম অঙ্কটা। হ্যাঁ, 2 দিন আছে তো হয়ে যাবে, 2 ঘন্টা বসলে টেক্সট রিডিং হয়ে যাবে প্রথম অঙ্কটা। বেশি তো শ্লোক নেই, 31টা শ্লোক রয়েছে। শুধু প্রথম অঙ্কটা একটু যদি পড়ো, আমার মনে হয় প্রশ্ন যদি সোজা করার ইচ্ছা থাকে, লাইন তুলে যদি প্রশ্ন দেওয়ার ইচ্ছা হয়, তাহলে প্রথম অঙ্ক থেকে দিতে পারে, অথবা খুব প্রসিদ্ধ উক্তি দিতে পারে। খুব প্রসিদ্ধ উক্তি যেন ভুল না হয়। অভিজ্ঞান শকুন্তলম খুব প্রসিদ্ধ উক্তি মানে বুঝতেই পারছো, হ্যাঁ, যেগুলো তোমরা সবসময় ব্যাখ্যার শ্লোকে পড়ে এসেছো দেখবে, সেইগুলো প্রসিদ্ধ উক্তি হতে পারে। বা সন্দর্ভতে অনেক উক্তি দেওয়া রয়েছে,
সেগুলো পড়তে পারো। প্রশ্ন কোথার থেকে হবে আমরা কেউ জানি না, আমরা আন্দাজ করতে পারি। আমি যদি জানতাম তাহলে এই 3 মাস 3.5 মাস ধরে রোজ 5 দিন করে 7 দিন করে পড়াতাম না। হ্যাঁ, 2016-তে 3টে প্রশ্ন এসছে কিসের থেকে? অভিজ্ঞান থেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, অভিজ্ঞান থেকে 3টে প্রশ্ন এসেছে এবং আমি তার জন্য প্রথম দিকেই বলেছিলাম অভিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে চরিত্রগুলো মুখস্থ করা। প্রথম প্রশ্ন বলেছিলাম চরিত্র মুখস্থ করা। কোন চরিত্র কোন অঙ্কে আছে, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু পাবে আমার যা মন বলছে। কোন চরিত্র, সুতরাং চরিত্রগুলো সবাই কিন্তু ধরে ধরে পড়ে ফেলো, বা পড়ে ফেলেছো, একবার রিভাইজ করে ফেলো। যে কোন চুকি চরিত্র কোথায় রয়েছে, মধুকরিকা বা মধুকরিকা কোথায় রয়েছে, তারপরে পিশুন চরিত্র কোথায় রয়েছে, কি কাজ তার। হ্যাঁ, তারপরে বেত্রবতী কি এখানে আছে? শয়ন গৃহের পথ দেখাও, এটা কি এখানে আছে? যাই হোক, যে যে ক্যারেক্টারগুলো রয়েছে, ভানুমতি চরিত্র কোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভানুমতি বলছে কেন, শানুমতি চরিত্র কোথায় রয়েছে। হ্যাঁ, তো এই মাতলি ক্যারেক্টার কোথায় রয়েছে। হ্যাঁ, এইভাবে যে চরিত্রগুলি রয়েছে, বা শিষ্যদয়ের চরিত্র কোথায় দেখা যায়, এই ধরনের যে চরিত্রগুলো রয়েছে, সারঙ্গরব শারদবত, এদের দুজনের উক্তি, হ্যাঁ, সারঙ্গরব শারদবতের উক্তি দেখবে পঞ্চম অঙ্কে বেশ হাতে গোনা কয়েকটা উক্তি রয়েছে, গোটা 10-12টা করে উক্তি বোধহয় একজনের রয়েছে, আর একজন 3-4টা হয়তো উক্তি রয়েছে। তাদের উক্তি, এই জায়গাগুলোও কিন্তু একটু ইম্পর্টেন্স রাখে পরীক্ষায় আসার জন্য। তারপরে কর্ণের উক্তি, কর্ণের আশীর্বাদ বাণী, মারিচের আশীর্বাদ বাণী, গৌতমীর আশীর্বাদ যদি কিছু থাকে, কিছু বক্তব্য থাকে, এই জায়গাগুলো সবসময় ভালো জায়গা। আর প্রসিদ্ধ জায়গা যেগুলো রয়েছে, বড় প্রশ্ন তোমরা যে জায়গাগুলো পড়ে এসেছো সেই জায়গাগুলো একটু রিডিং পড়ো। হ্যাঁ, পারলে আমি সবার আগে যখন অভিজ্ঞানের আলোচনা হয়েছিল তখন বলেছিলাম যে অভিজ্ঞানের পুরো বাংলাটা একবার রিডিং পড়ো, পুরো বাংলাটা একবার রিডিং পড়ো। তাতে কি হবে, কোন চরিত্র কোথায় আছে। হ্যাঁ, না আমি দেখো শেষ করতে পারবে তো আমি অভিজ্ঞান পুরোটা এখন পড়তে বলছি না, আমি আগের কথা বলছি। এখন কি বলেছি, চরিত্রগুলোর সন্দর্ভতে দেখো লিস্ট করে দেওয়া আছে, সেই লিস্টটা সবাই পড়েছো, এখন রিভাইসের কথা বলছি। হ্যাঁ, অভিনয় স্যার সবগুলো বুঝলাম না, মাইক অন করে বলো। না না স্যার, সবগুলো রিভিশনের কথা বলছি। সব পারবো তো স্যার এইটুকু সময়ের মধ্যে রিভিশন দিতে, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে পরশু দুদিনে হয়ে যাবে। এখন যদি তোমার আগে ভালো করে পড়া থাকে অবশ্যই রিভিশন হয়ে যাবে। তো পরশু নয় স্যার। ভুল বলছি, পরশু না, মানে কালকের কথা বলছি। হ্যাঁ পরশু হ্যাঁ পরশু রিভিশন কি দেবে? পরশু দিন সকালবেলা উঠে নমস্কার দিয়ে পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে কি করবে, কালকে এইগুলোকে একটু চেষ্টা করো অন্তত বাংলাটা। হ্যাঁ, বা চরিত্রগুলো তো পড়তে বেশিক্ষণ লাগবে না, চরিত্র পড়তে 30 মিনিট লাগবে। সারসংক্ষেপটা পড়ে নিলে ওখানে চরিত্রগুলো না, পাওয়া যাবে। অভিজ্ঞান নিয়ে টেনশন নেই, ওটা নামিয়ে ফেলেছি, কিন্তু বাদ বাকি গুলো এই একটা দিনের মধ্যে পারবো তো, মানে হ্যাঁ রিভিশন দিতে, সেটাই হ্যাঁ, বলছি। হয়ে যাবে। সঞ্জং তো মুখস্থ হয়ে গেছে, সঞ্জং নামদা তো মুখস্থ হয়ে গেছে। ছত্রিশানুজের কটাই বা আছে, গোটা 30-40টা উদাহরণ আছে। তদ্ধিত প্রত্যয় সমস্যা লাগবে। হ্যাঁ, পরশু দিন আমি তো মানে ওইটাও নামিয়ে ফেলেছি, আমার তো সংযোগ নিয়েই সমস্যা, আমি তো সং আর জনে এখনই বসবো এবং পড়তে। ওইটাতে কিন্তু বানান ভুল হয় ছেলেমেয়ের। আমি যে জায়গাগুলো ধরার চেষ্টা করছি সেই জায়গাগুলোতে ভুল বেশি হয় বলেই ধরার চেষ্টা করছি। অভিজ্ঞান নিয়ে আমি এই জন্য চাপ বেশি নেইনি, তার কারণ হচ্ছে ওটা কপালে না থাকলে কেউ পারবে না, যারা পুরো টেক্সট ওই ধরে 10 ধরে পড়েছে। মার্কে কম্পিটিশন হবে স্যার, ওই 10 মার্ক যে বললেন না ওই প্রত্যয়গুলো, ওটাই কম্পিটিশন হবে। হওয়া উচিত ওই জায়গাটাতে। প্লাস আত্মনেপদ পরস্ময় পদ বলেছি একটা জায়গা, এই জায়গাগুলোতে ভুল হয়, প্লাস অশুদ্ধি আর অনুবাদ, এই কটা জায়গাকে কালকে একটু দেখার চেষ্টা করো। বাকি জায়গাগুলো তোমার যদি মনে হয় সময় আছে, তাহলে দেখবে। বেদটা এবার একটু বলুন না, বেদটা দাঁড়াও, বড্ড গোলায়। হ্যাঁ বেদটা এত গোলাচ্ছে না এখন। আচ্ছা, গোলালে হজমলা খাও। এখন গোলাবে, এটা গোলানোর সময়, এই নিয়ে চাপ নিলে হবে? বেদ গোলাবে, পরীক্ষায় বেদে সোজা প্রশ্ন পাবে, টেনশন করবে না, ঠিক আছে? স্যার আপনি ভালো বললেন। সেটের যে প্রশ্নগুলো আপনি সেভ করেছেন এখন কি মানে সেগুলো দেখা মানে দরকার আছে কি রিপিট করা? আপনি যে সেট গুলো দিয়েছেন এতদিন ধরে, যে সেট গুলো, সেই সেটের কোশ্চেন গুলোর কথা বলছি, সেগুলোকে রিপিটেশনে রাখা। এখন আর কিছু ওইসব সেট দেখতে হবে না, ঠিক আছে? এখন আর সেট দেখতে হবে না, এই জন্য আমি আজকে আর কোনো রকম কোনো সেটের আলোচনা কিছু করব না। আজকে রিল্যাক্স, কালকে আরও রিল্যাক্স, পরশুদিন যাতে সব মোটামুটি রিমেম্বার হয়, মনে থাকে।
সেইটার জন্য আগের দুদিন শুধু রিভাইজ করতে হয়, কোনো পরীক্ষা দিতে নেই। হ্যাঁ, কোনো পরীক্ষা দেওয়ার দরকার পড়ে না। আগের দুটো দিন যা যা পড়েছি সেগুলোকে জাস্ট একটু উল্টে পাল্টে চোখের সঙ্গে সেট করার দরকার থাকে। হ্যাঁ, একটু মেমোরাইজেশনের দরকার থাকে, সেটাই সামনের দিন গিয়ে কাজে লাগবে, এটা আমার অভিমত ব্যক্তিগত। তো যাই হোক, আরেকটা যে জায়গা রয়েছে ওই বৈদিক সাহিত্য, সেটা বললো কে কাজে বৈদিক সাহিত্যটা কি করব। বৈদিক সাহিত্য তো অনেকটা রয়েছে, সত্যিই অনেকটা রয়েছে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যে আমি যে 75টা প্রশ্নে পরীক্ষা নিয়েছি, যেটা দেখলে হয়তো 23টা মনে হচ্ছে, কিন্তু 75 নম্বরের পরীক্ষা রয়েছে, প্লাস এতগুলো সেট করেছো, সেই সেটে দেখবে অনেক কিছু বৈদিক সাহিত্য থেকে পেয়েছো, সেগুলো তোমার কম বেশি মনে আছে। দেখবে তার ভেতর থেকেই তুমি প্রশ্ন পাবে, বৈদিক সাহিত্য তার ভেতর থেকেই প্রশ্ন পাবে। বৈদিক সাহিত্যে তোমাকে মারার চেষ্টা করবে না প্রশ্নকর্তা। বৈদিক সাহিত্য থেকে যদি মারার চেষ্টা করে তাহলে সবাই মরে যাবে, এমন প্রশ্ন আছে, সেই জায়গাতে যাবে না। ঠিক আছে, সুতরাং অযথা ভয় পাবে না বৈদিক সাহিত্য নিয়ে। আচ্ছা, শেষ করে নিই, আমি সবার প্রশ্ন নেব। আজকে তোমাদের দিন, কালকেও তোমাদের দিন, পরশুও তোমাদের দিন, আমার দিন শেষ। আমার যা করার ছিল, আমার যা দৌড়াদৌড়ি করার ছিল, লাফালাফি ঝাপাঝাপি করার ছিল, সব শেষ। একটু আমি শেষ করে নিই, তারপরে তোমাদের বক্তব্য সবার শুনবো। আমার কাজ যতটা পেরেছি করেছি, আমি শুরুতেই বলে দিয়েছি আমি যতটা পেরেছি আমার কাজ করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য দুঃখিত। যতটা আমার তরফ থেকে দেওয়ার ছিল আমি দেওয়ার চেষ্টা করেছি, আমি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমার যতটুকু দায়িত্ব তোমরা পে করেছো, তার পরিবর্তে আমি কিছু সার্ভিস দিয়েছি। সুতরাং আমি কোনো রকমভাবে তোমাদের পাস ফেল কোনো কিছুর ক্রেডিট আমি নেব না। ঠিক আছে, যা পাবে তোমরা নিজেদের দায়িত্বে পাবে, যা অ্যাচিভ করবে নিজেদের দায়িত্বে। এইবার এই কথাটা আমি শুরুতে বলেছি, তারপর বললাম কোন কোন জায়গাগুলো তোমরা একটু ভালো করে কালকে দেখবে। কালকে প্রত্যেকেই চেষ্টা করবে নির্দিষ্ট পরিমাণ ঘুমানোর, রেস্ট নেওয়ার, টেনশান না করার, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে না যাবার, বাড়ির লোকের সঙ্গে কোনো রকম বাক বিতণ্ডায় বা এদিক ওদিক না যাওয়ার, মেন্টালিটি যাতে ডিস্টার্ব না হয় সেটা করার, এটা প্রত্যেকে চেষ্টা করবে। আর কালকে এবং পরের দিন প্রত্যেকে চেষ্টা করবে একটু ওআরএস জলটা খাওয়ার। মানে এটা জানি না বলাটা উচিত হচ্ছে কি না, কার শরীরে কি কন্ডিশন আছে আমি জানি না, না জেনেও বলছি। কারণ অনেক টেনশানে কি হয় যে শরীরে জল খাওয়াটা কম হয়ে যায়, জলের চাহিদা বেড়ে যায়, বডি ডিহাইড্রেট হয়ে যায়, টেনশানে মাথা ঝিনঝিন করতে থাকে, অনেক রকম সমস্যা হয়। তো একটু পারলে যদি সম্ভব হয় বা যদি ফিজিক্যাল কন্ডিশন সাপোর্ট করে, চেষ্টা করবে ওআরএস জলটা রাখার, তাতে বডিটা একটু বোধহয় বেটার ফিল করবে তোমার। আমার মনে হয় বেটার হবে সেটা। এবং সেটা কালকে এবং পরশু দিন, দুটো দিনের জন্যই বললাম, কালকে এবং পরশুদিনও সঙ্গে করে নিয়ে যাবে ট্রান্সপারেন্ট জলের বোতল, যা যা বলেছে সেইগুলো নিয়ে যাবে এবং সেটা করার চেষ্টা করবে। আমার মনে হয় তাতে হেলদি থাকবে, এবং হেলদি থাকলে বেটার থিঙ্কিং পাওয়ারটা থাকে। আচ্ছা, যাই হোক, রিভিশন ব্যাপারে মোটামুটি আলোচনা করলাম, আমার বলা বক্তব্য শেষ। আমি আর কিছু আজকে অ্যাডভাইস করব না, আমার অ্যাডভাইসের দৌড় আমার শেষ। আমার দৌড় একদম লাস্ট পর্যায়ে এসে পৌঁছে গেছে। এখন তোমাদের সময়, তোমরা সবাই হাত তোলো, আমি একজন একজন করে সবার কথা শুনবো। যার যা প্রশ্ন ছিল হাত তোলো। হ্যাঁ, আজ থেকেই খেতে হচ্ছে, দেখেছো? এত টেনশন করবে না কেকা, রিল্যাক্স থাকো। এত টেনশন করার কিছু নেই। শরীর খারাপ হলে তুমি কিন্তু লড়াই করতে পারবে না। হ্যাঁ, শরীরম আদ্য খলু ধর্ম সাধনম, শরীর না থাকলে কোনো ধর্মই হবে না। আগে শরীরের পূজা করো, তাকে সুস্থ স্বাভাবিক রাখো, সেই তোমায় কিন্তু রেসে সবার আগে নিয়ে পৌঁছে দেবে। তো সে ভালো না থাকলে কেউ ভালো থাকবে না। হ্যাঁ, শরীরটাকে ভালো রাখতে হবে। আমরা শরীরের মধ্যেই অবস্থান করছি প্রত্যেকে। তো যাই হোক, আমরা সবার প্রশ্ন একজন একজন করে নেব। রুমা দাস ঘোষ। হ্যাঁ স্যার, বলছিলাম যে বিশ্ববিক্ষোভী সংবদ্ধ, ওইটা তো ওই কোশ্চিন নিপাতে না দিয়ে থানো সূত্রটা হবে ওই যে স্বয়ং ছেত্তুম অসাম্প্রতম। হ্যাঁ, কুমার সম্ভব বলেই দিয়েছে, বিশ্ববৃক্ষপি স্বয়ং সংবর্ধ্য, বিশ্ববৃক্ষপি সংবর্ধ স্বয়ং ছেত্তুম অসাম্প্রতম। হ্যাঁ, মানে নিজেই বিশ্ববৃক্ষের জন্ম দিয়েছে, দিয়ে নিজেই সেটাকে আর ছেদন করতে পারছে না। হ্যাঁ, এটা কি আবার উক্ত কর্ম প্রথম হবে? উক্ত কর্ম কি হবে? না, ওই সাম্প্রতম অসাম্প্রতম যেটা রয়েছে না, সাম্প্রতম স্বয়ং ছেত্তুম অসাম্প্রতম, এই অসাম্প্রতম এটা একটা নিপাত। হ্যাঁ, এই নিপাত, এই সরি, হ্যাঁ বলতে পারো অব্যয়। হ্যাঁ, তো এই অব্যয় যুগে এখানে প্রথমা বিভক্তি স্বীকার করা হয়, অভিধান স্বীকার করা হয়। প্রথমা স্বীকার করা বলবো না, অভিধান স্বীকার করা হয়। অভিধান হলে তবেই প্রথমা হয়।
এবার এইটাকেই আমরা ক্বচিৎ নিপাতেনাভিধানম, এই ন্যায় অনুসারে এখানে প্রথমা বিভক্তি হয়েছে, এই রকম আমরা বলি, ঠিক আছে। কিন্তু আমি যেটা মনে করি যে এইগুলো সবই কিন্তু ওই প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্র প্রথমা সূত্র অনুসারে সাপোর্ট করা যায়। এবার পরীক্ষায় যদি তোমার অপশান থাকে যে অসাম্প্রতম অব্যয় যোগে এখানে প্রথমা বিভক্তি হয়েছে, তখন অবশ্যই সেইটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। যেমন দশরথ ইতি রাজা আসিত, দশরথ নামে রাজা ছিলেন, এখানে ইতি অব্যয় যোগে অভিধান হয়েছে, ক্বচিৎ নিপাতেন অভিধানম, ইতি অব্যয় যোগে অভিধান হয়েছে। অভিধান হলে প্রথমা হবে, প্রথমা হওয়ার সূত্র কি? প্রথমা হওয়ার সূত্র পানিনি একটাই করেছেন, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে। স্যার আর একখানা আছে, অজ্ঞাত কুলশীলস্য বাসদেয়ম ন কর্তব্যম, এটা কি সম্বন্ধে ষষ্ঠী হবে? অজ্ঞাত কুলশীলস্য, অজ্ঞাত কুলশীলস্য বাস দেয়ম ন কর্তব্যম। অজ্ঞাত কুলশীল যে তার, হ্যাঁ সম্বন্ধে ষষ্ঠী তো মনে হচ্ছে। তন্ময় কি হবে? স্যার ওই সম্প্রদানের শেষ বিবক্ষায় ষষ্ঠী হবে। আচ্ছা, সম্প্রদানের শেষ বিবক্ষায় ষষ্ঠী, সম্প্রদান শেষ বিবক্ষায় ষষ্ঠী, মানে সম্প্রদানকারক হওয়ার কথা ছিল সেটা না হয়ে সেখানে আমি বিবক্ষা করছি ষষ্ঠী, তাই ষষ্ঠী হচ্ছে, তাই তো? আচ্ছা স্যার আর একটা জিনিস, স্যার আপনাকে পাঠিয়েছিলাম ছবিটা, আমি ওই একটা কোশ্চেন পেপারে দেখলাম পরিনিষ্ঠিত রূপ বলেছে, এবার লক্ষ্মী প্লাস মতুপ লক্ষ্মী বধ করেছে, ওটা ভুল তো? লক্ষ্মী বান হবে তো? না, আমি তো এই কথা রোজ একবার করে, দুবার করে, তিনবার করে বলি। লক্ষ্মীযুক্ত মতুপ পরিনিষ্ঠিত রূপ মানে যেটুকু বলেছে আমি সেইটুকু করব। আমাকে বলেছে লক্ষ্মীযুক্ত মতুপ, তারপরে তো পুংসু বলেনি, স্ত্রীসু বলেনি, ক্লীবসু বলেনি, তাহলে আমি পুং কেন নেব? আমাকে লক্ষ্মীযুক্ত মতুপ, মতুপের বধ থাকে, আর লক্ষ্মীতে কি যুক্ত হয়? বধ যুক্ত হয়, লক্ষ্মী বধ, এইটুকু করব। পরিনিষ্ঠিত রূপ মানে এইটুকুই। এইবার যদি আমাকে বলতো লক্ষ্মীযুক্ত মতুপ প্লাস পুংসু পরিনিষ্ঠিত রূপ লেখো, তখনও আমি কি করতাম? যেটুকু আমি বলে দিয়েছি আমি সেটুকু করতাম। পুংসু বলেছে তাই তখন লক্ষ্মী বান করতাম। তাহলে স্যার ওখানে মানে টোটাল 5খানা আছে, এইদিকে গুরু প্লাস ইমন নিচে গরিমা করেছে, তাহলে তো গরিমন হবে। মূল প্রাতিপদিক গরিমন, লঘিমন মূল প্রাতিপদিক, তার প্রথমার এক বচন পদ গঠন করলে হবে গরিমা, লঘিমা, এরকম হবে। তবে পরিনিষ্ঠিত রূপ তো তাহলে গরিমন হচ্ছে। পরিনিষ্ঠিত রূপ বলতে আমি কিছু বুঝি না, আমি পরিণত রূপ, পরিনিষ্ঠিত রূপ বলতে আমি বুঝি প্রাতিপদিক, এটুকু আমার অভিমত। বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে। পরিনিষ্ঠিত রূপ মানে কেউ শব্দ নিয়েছে, কেউ পদ নিয়েছে, কিন্তু আমি সব সময় প্রথম দিন থেকেই এই যুক্তি দিয়ে এসেছি, পরিনিষ্ঠিত রূপ মানে যেটুকু বলে দিয়েছে আমি সেইটুকু করব, অথবা প্রাতিপদিক গঠন করব। আচ্ছা ঠিক আছে স্যার, হয়ে গেছে, থ্যাংক ইউ স্যার। সুজাতা রক্ষিত। বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ভয়েস তো যাবৎ ভয়ম অনাগতম, এখানে ভয়েস তো নিচে আন্ডারলাইন আছে। হ্যাঁ, তো এটা কি ষষ্ঠী? আচ্ছা বলো। এটা বাচ্চা তুমি বলো ভেতব্যম। তুমি মাইকটা অফ করো, তোর ফ্যানের আওয়াজ আসছে সম্ভবত। হ্যাঁ, ভেতব্যম এই শব্দটার ব্যুৎপত্তি খাতায় লেখো। ভেতব্যম, ভি যুক্ত তব্য, তাহলে তব্য প্রত্যয়ান্ত পদ হচ্ছে ভেতব্য। তাহলে আমরা বলতে পারি এটা কৃত্য প্রত্যয় একটা, তব্য নিয় নথ যৎ কত, নথ যৎ কপ, এটা তব্য প্রত্যয় তার মধ্যে রয়েছে, কৃত্য প্রত্যয়ের মধ্যে রয়েছে। সুতরাং কৃত্য প্রত্যয়ের মধ্যে থাকার কারণে আমি বলতে পারি এটা কৃত্য প্রত্যয় যোগে ষষ্ঠী হয়েছে। কৃত্যানাম কর্তরিবা, কিসের ভয়? ভয়ের ভয়। ভয়স্য ভেতব্যম। কিন্তু তব্য প্রত্যয়, এই যে কৃত্য প্রত্যয় যোগে যেটা হয় সেটা তো কর্তায় ষষ্ঠী হয় বিকল্পে। কৃত্যানাম কর্তরিবা যে সূত্রটা আছে সেটা কর্ণষষ্ঠী হয় না তো মনে হয়। স্যার এটা ওই আগের সূত্র মতোই হবে স্যার। হ্যাঁ, ওই একটা সূত্র আছে না,
কর্মাদিনামপি ওটা সম্বন্ধ সূত্র মাত্র নয়, ষষ্ঠী হবে, একটা ওটা বার্তিক সূত্র আছে নয়, ওটা দীক্ষিত বার্তিক। বচন আছে। কর্মাদিনামপি সম্বন্ধ মাত্র বিবক্ষায় ষষ্ঠী এব, ওটা বার্তিক। হ্যাঁ, ওই আগের উদাহরণটা হবে, এটাও হবে। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু অপাদান শেষ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অপাদানের অবিবক্ষায় ষষ্ঠী হয়েছে। হ্যাঁ, ভয়াত ভেতব্যম হওয়া উচিত ছিল, না হয় ষষ্ঠী। কিন্তু এটাকে অনেকেই কিন্তু ভেতব্যম যোগে ষষ্ঠী স্বীকার করে, ঠিক আছে? স্যার আরেকটা প্রশ্ন, বিভক্তি বিধায়ক সূত্র আর কারক বিধায়ক সূত্র হ্যাঁ, দুটোর মধ্যে একটু গোলমাল হচ্ছে, বিভক্তি বিধায়ক আর কারক বিধায়ক। এক্সাম্পল দাও। এক্সাম্পল যেমন আজই ছিল একটা, দেখলাম ওই অন্য বই 12 দিয়েই ছিল, কিন্তু ওখানে ছিল বিভক্তি বিধায়ক সূত্র মানে অপাদানে পঞ্চমী করি। তুমি মানে ফ্যানটা ওই অফ করো তো তোমার ঘরের। অন্নেব কাকং 12 তোমার ঘরের ফ্যান অফ করো, আওয়াজ এত বেশি আসছে যে শোনা যাচ্ছে না তোমার কথা ভালো করে। হ্যাঁ, অন্নাথ কাকং বারয়তি। হ্যাঁ, বারণার্থানাম ঈপ্সিত সূত্র অনুসারে এখানে অপাদান কারক হয়েছে। কারকের সূত্র আলাদা, বিভক্তির সূত্র আলাদা। একটা সূত্রে দুটো জিনিস হবে না, একটা সূত্রেই কারক, একটা সূত্রেই বিভক্তি হয় না। তাহলে অন্য থেকে কাককে নিবারিত করছে, বারণার্থানাম ঈপ্সিত সূত্রানুসারে অপাদান কারক হয়েছে। আর অপাদান কারক হওয়ার পর এবার পঞ্চমী বিভক্তি হবে। পঞ্চমী বিভক্তি হওয়ার সূত্র আলাদা সূত্র। পঞ্চমী বিভক্তির সূত্র কি? এটা তো ধ্রুবম পায় অপাদানম। না 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 না, হ্যাঁ, ধ্রুবম অপাদানে অপায় পঞ্চমী, অপাদানম সূত্র অপাদানে অনুসারে পঞ্চমী। অপাদান কারক হয়। পঞ্চমী, অপাদানে পঞ্চমী হয়। হ্যাঁ, সোজা সূত্র তো। পঞ্চমী বিভক্তি হওয়ার সূত্র হচ্ছে অপাদানে পঞ্চমী। ধ্রুবম অপায়ে অপাদানম, এই সূত্রে পাণিনি বলেই দিয়েছেন ধ্রুবম যেটা তুলনামূলকভাবে স্থির বস্তু, যদিও এই নিয়ে বিবাদ আছে অনেক রকম। অপায় যদি বোঝায়, বিশ্লেষ যদি বোঝায়, তাহলে অপাদানম অপাদান কারক হবে। তাই এই সূত্রে কি কোথাও বিভক্তি কথাটা আছে? নেই। অপাদানম কথাটা রয়েছে, মানে অপাদান কারকের সূত্র ওটা। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, হাত নামিয়ে ফেলো। নেক্সট রয়েছে অনুশ্রী মণ্ডল। স্যার বলছি যে ওই যে একটা আছে না যে সর্বজনে বহিত, ওটাও কি স্যার সার্বজনীন হবে আর সার্বজনিক দুটোই কি হবে স্যার? দেখো, গ্রুপে আগের দিন আমি এটা লিখে দিয়েছিলাম। গ্রুপে 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 সেইটা একটু লেখাটা দেখো। হ্যাঁ স্যার ওটা দেখেছি, ওটা স্যার মানেটা ঠিক আছে তো, সার্বজনীন না সর্বজনীন আমি সেই জন্য জানছি। তুমি গ্রুপে যা যা লেখা বই রয়েছে, আবার এক জায়গায় দেখছি সর্বজনীন। বই ওইখানে যা লেখা রয়েছে সূত্র সহ লেখা রয়েছে। হ্যাঁ ওইটাকে খাতায় লেখো, লিখে লিখে পড়ো। এই যে দেখো, এই যে দেওয়া রয়েছে, ঠিক আছে? এই যে ঠিক আছে? হ্যাঁ। এইটা আমি আর আরো স্যার একবার একটা দিয়ে দিচ্ছি। ওটা স্যার ঠিক আছে তো একদম? একদম ঠিক আছে। ঠিক আছে স্যার, এই বইটা আমি ভুল আছে। আর একটা স্যার প্রশ্ন ছিল, বলছি স্যার যখন সেই শারীরিক প্রচেষ্টা ভিন্ন যে কাজটা বোঝাবে, গতি বুদ্ধি কর্মণাং যে সূত্রটা আছে সেখানে স্যার যদি সে মনে মনে কি গমন করছে, সেখানে স্যার দ্বিতীয় বিভক্তি হবে না চতুর্থী বিভক্তি হবে? শুধুমাত্র দ্বিতীয় হবে। আর যেটা মনে মনে সেই মনসা সেই বারাণসী যে উদাহরণটা দেওয়া আছে ওটা দ্বিতীয় হবে তো? শুধুমাত্র, হ্যাঁ, মনসা বারাণসীং গচ্ছতি, হ্যাঁ হ্যাঁ, তখন শুধুমাত্র দ্বিতীয় করব। তখন শুধুমাত্র দ্বিতীয় হবে। হ্যাঁ, বিকল্পে চতুর্থী হবে না। আচ্ছা, আর যেখানে শারীরিক প্রয়াস বোঝাবে সেখানে চতুর্থী হবে? দুটোই হবে সেখানে, দ্বিতীয় হবে চতুর্থী হবে সেখানে। ঠিক আছে। আচ্ছা, গিরি, গিরি বলো। বিশ্বজিৎ গিরি। বিশ্বজিৎ গিরি।
আর তৃতীয়তে হেতেও আর বিভাষা গুণের ক্রিয়াম পঞ্চমী, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছি। আমি শুনতেই পাইনি, আর একবার বলো। হ্যাঁ, বিভাষা গুণের স্ত্রীয়াম স্যার, হ্যাঁ পঞ্চমীতে বিভাষা গুণের স্ত্রীয়াম আর আর কি বলো, না বললে শুনতে পাবো কি করে? দুবার তিনবার বলো, আমি শুনতে পাচ্ছি না। বিভাষা গুণে অস্ত্রিয়াম আর বাকিরা শুনতে পেলে একটু আমাকে বলো তো ও কি বলছে। এটাও বলেছে না, উনি বলছেন হেতু আর বিভাষা গুণে অস্ট্রিয়ামের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ ঠিক, এবার বুঝতে পারছি। নেটের প্রবলেম হচ্ছে মনে স্যার। হ্যাঁ হ্যাঁ, নেটের প্রবলেম হয় অনেক সময়। ঠিক আছে, আমি প্রশ্ন শুনেছি, আমি বলছি। কোনো বিশেষ কোনো পার্থক্য নেই। তোমাকে যদি তৃতীয়া দিয়ে দেয়, হেতু দিয়ে দেয়, তুমি হেতৌ সূত্রের প্রয়োগ করবে। আর যদি পঞ্চমী দিয়ে দেয়, হেতু থাকে, তাহলে পঞ্চমী বিভক্তির কারণে, মানে পঞ্চমী বিভক্তি করার জন্য বিভাষা গুণে অস্ত্রিয়াম করবে। হর্ষাৎ নৃত্যতি থাকলে বিভাষা গুণে অস্ত্রিয়াম করবে, হর্ষেন নৃত্যতি থাকলে হেতৌ করবে। এইটুকু হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই এখানে। আচ্ছা, এই বিষয়ে আর একটু বলে দিই যে অধ্যয় অনেন বসতি খুব ভালো একটা উদাহরণ। অধ্যয় অনেন বসতি, প্রত্যেকে মাইকটা একটু অফ করবে, একটু নিজের জিনিস নিজের কন্ট্রোলে রাখো। মৌপ্রিয়া মাইক অন রয়েছে। হ্যাঁ, তোমার উত্তরটা আমি দিচ্ছি, তুমি মাইক অফ করো, তোমার উত্তর দিচ্ছি। যদি তৃতীয়া বিভক্তি থাকে এবং হেতু থাকে, তাহলে হেতৌ সূত্র অনুসারে হেত্যার্থে তৃতীয়া করবে। যদি দেখো হেতুও আছে আবার পঞ্চমী বিভক্তি দিয়েছে, তাহলে অবশ্যই বিভাষা গুণে অস্ত্রিয়াম করবে। এইটুকু পার্থক্য বুঝলেই কাজ চলে যাবে। আর একটা বিষয় যেটা থাকে এখানে, ফলম অপিয় হেতু বলে একটা বিষয় রয়েছে। অধ্যয় অনেন বসতি, এই বাক্যটা খুব ভালো একটা এক্সাম্পল। অধ্যয় অনেন বসতি কিসের জন্য বসে রয়েছে বা কিসের জন্য বসছে? পড়াশোনা করার জন্য বসেছে। বা এখানেই বলতে পারি যে অনলাইন পড়াশোনার জন্য সকলের লাইভে এসেছে বা লাইভে আসছে। তাহলে লাইভে কেন আসছে? ভবিষ্যতে পড়াশোনা হবে তাই। অধ্যয় অনেন বসতি, বসছে, বসার পিছনে কারণ কি? কি কারণে বসেছো তুমি? না পড়বো বলে তাই। পড়াটা কি এখন হচ্ছে? না, পরে হবে, ভবিষ্যতে হবে। কিন্তু আমরা জানি হেতু সবসময় আগে থাকে। হর্ষাৎ নৃত্যতি, কেন নাচছে? যে না আনন্দ হয়েছে তাই। তাহলে আনন্দটাকে আগে হয়েছে না পরে হয়েছে? আনন্দ তো আগে হয়েছে। হর্ষ বশত নাচছে, তাহলে আনন্দ আগে হয়েছে। হেতু সবসময় আগে থাকে, এটা স্বাভাবিক একটা কনসেপ্ট যে হেতু আগে থাকবে, তারপরে সেই হেতুর দ্বারা একটা কাজ হবে, কাজটা পরে থাকবে। তাহলে আগে কারণ, পরে কার্য, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু এই যে অধ্যয়নেন বসতি, এখানে দেখা যাচ্ছে বসার কাজটা আগে হয়েছে, আর কেন বসবে সেই কারণটা পরে বসেছে, পরে হবে, অধ্যয়ন ক্রিয়াটা পরে হবে। এটাকেও হেতু হিসাবে যখন ধরা হচ্ছে, অধ্যয়নটাকেও হেতু হিসাবে ধরা হচ্ছে, তখন দীক্ষিত বলছেন যদি ফল বোঝায় তাহলে তাকেও হেতুরূপে গ্রহণ করতে হবে। ফলম ওপি ইহ হেতু, ফলটাও এখানে হেতু, ফলটাও এখানে হেতু হিসাবে গ্রহণ করা যাবে, এইটুকুই বলেছেন। ফলম অপি ইহ হেতু, এটা আলাদা কোনো সূত্র হিসাবে গ্রহণ করার দরকার নেই। এই সূত্র অনুসারে ষষ্ঠী হবে, মানে এই সূত্র অনুসারে তৃতীয়া হবে, এইরকমও বলার দরকার নেই। ফলম অপি ইহ হেতু এখানে শুধু বলেছে এইটা ফলমূলক হেতু। তাহলে তৃতীয়া কিসে হবে? তৃতীয়া হওয়ার সূত্র একটাই, হেতৌ। তৃতীয়া সূত্র করব, হেতৌ সূত্রানুসারেই আমরা তৃতীয়া করব। তাহলে গেল, এইটুকু হচ্ছে হেতু শব্দের তাৎপর্য। বিশ্বজিৎ, আর কোনো প্রশ্ন আছে? বিশ্বজিৎ গিরি। নেই, তাহলে হাত নামিয়ে দাও। তোমার মাইক অফ আছে, আমরা কিন্তু শুনতে পাইনি কিছু। হ্যালো স্যার, হ্যাঁ বলো। নেটে না প্রচুর প্রবলেম হচ্ছে, আমি আপনার কথা হাবি শুনতে পেলাম না। যাই হোক, তুমি আমাকে ফোন করো ক্লাস হয়ে গেলে, ঠিক আছে? হ্যাঁ, প্রসেনজিৎ সরকার। হ্যাঁ স্যার, বলছি ওই রাজমাতার কাছে কাকে পাঠানো হয়েছিল? আচ্ছা, করভক্ষে?
হ্যাঁ, করভক, ক র ভ ক। এনাকে পাঠানো হয়েছিল নাকি মাধব্যকে পাঠানো হয়েছিল? না না, ভুল বললাম আমি, রাজমাতার বার্তা নিয়ে এসেছিল হ্যাঁ করভক। স্যার। রাজমাতার বার্তা নিয়ে এসেছিল করভক, রাজমাতার কাছে করভককে কেন পাঠানো? ও তো জাস্ট ইনফরমেশন এনে দিয়েছে যে না, আগামী চতুর্থ দিবসে পুত্রপিণ্ড পালন ব্রত অনুষ্ঠানে রাজা আপনাকে উপস্থিত থাকতে হবে, আপনার মঙ্গল কামনার জন্য পুত্রপিণ্ড পালন ব্রত মাতা করছেন, রাজমাতা করছেন, আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে। এইটা হচ্ছে তার বার্তা। এবার করভক তার মতো করে বাড়ি চলে গেছে। এবার রাজা সেখানে উপস্থিত হবেন না এখানে থাকবেন, তাই তিনি বলছেন কৃত্যয়োর ভিন্ন দেশত্বাৎ দৈধি ভবতি মে মন। আমার কৃত্য কাজ দু জায়গায় দুটো, এদিকে আশ্রমবাসীদেরকে কালনেমিত দৈত্যদের থেকে রক্ষা করতে হবে, নিজের ডিউটি, আর ওইদিকে মা ডেকেছে, মায়ের কাছে যাব, কোনটা আমাকে করতে হবে। তখন তিনি পরিকল্পনা করলেন নিজের, তাই তো বিদূষককেও আমার মা নিজের ছেলের মতো দেখেন। বিদূষককে বয়স্য বলা হয় এই কারণে, সমবয়সী দুজনেই, প্রায় সেম এজ দুজনে হবেন। তো বিদূষকও তো তার ছেলের মতোই, তাহলে বিদূষককে পাঠাই। তাই বিদূষককে পাঠানো হয়েছিল, এবং বিদূষককে পাঠানোর সময় দুষ্যন্ত ভাবলেন এ তো পেট পাতলা, এ বাড়িতে গিয়ে রাজরমণীদের কাছে বা যারা আমার রমণী তাদের কাছে গিয়ে যদি আমার এখানকার গল্প স্বল্প ফাঁস করে দেয়, এখানকার কীর্তিকলাপ বলে দেয়, তাই তিনি বলছেন পরিহাস বিজল্পিতম সখে পরমার্থেন ন গৃহ্যতাম বচ। এই যে তোমায় যা যা গল্পগুলো করেছি, এইগুলো কিন্তু পরিহাস ছলে করেছি, এগুলোকে তুমি কিন্তু বেশি সিরিয়াসলি নিও না, এই বলে তাকে ব্যাপারটা লঘু করে দিয়েছে, যাতে সে জিনিসগুলো ভুলে যায়, হ্যাঁ, এবং বাড়িতে গিয়ে আলোচনা না করে। এই জন্য তোমার উত্তর হচ্ছে বিদূষককেই রাজমাতার কাছে পাঠানো হয়েছিল। আর স্যার ওই চতুর শব্দের স্ত্রীলিঙ্গের ষষ্ঠীর বহু বচনের রূপ, ওখানে কি তয়ের সাথে কি রস্যকার হবে নাকি শুধু চতশ্রী নামই হবে? রস্যকার কেন আসছে বলো দেখি? অন্যান্য বইতে বা আপনার ওই যে পিকিউ যে প্রশ্ন দিয়েছেন বিগত বছরের, ওইখানে এরকম একটা বানান দেখলাম আমি। না না, চতশ্রী নাম হবে, চতুশ্রী নাম আবার কোথা থেকে আসবে? স্ত্রীলিঙ্গে কোথাও রস্যকার থাকে না তো। না স্যার, ওটা ইয়েতে আপনার পানি নিয়মে ওটাতে দেওয়া আছে, তার জন্য ওটা অনেক বইতে ভুল আছে স্যার, ওটা হস্যকারটা দেওয়া আছে অনেক জায়গায়। না না, রস্যকার হয় না, মানে স্ত্রীলিঙ্গের কোনো শব্দেই রস্যকার হয় না। তুমি শুধু চতু না, ত্রি শব্দতেও দেখো কোথাও কোনো রস্যকার নেই। না না নেই। তিস্র এরকম রূপ হয়, তিস্র, তারপরে ভি ভস ভস, তিস্রি ভি, তিস্রি নাম, তিস্রিষু, একই রকম। চতস্র, চতশ্রী ভি, চতশ্রীভ্য, চতশ্রী নাম, চতশ্রীষু, সব সেম, ওপরটা নিচেরটা তৃতীয় চতুর্থী সেম রূপে স্ত্রীলিঙ্গে, কোথাও রস্যকার হয় না। ওটা তাহলে ভুল প্রিন্টিং আছে, ওটা পুংলিঙ্গে হয় এবং ক্লিবলিঙ্গে হয়, স্ত্রীলিঙ্গে হয় না। আর স্যার ওই ত্রি শব্দের পুংলিঙ্গে দ্বিতীয় এক বচন, ওটা কি দন্তন্বয় হস হবে, তাই তো? অবশ্যই দন্তন্বয় হস, পদান্তস্ত্রীয় বলে সূত্র অনুসারে এটা নত্য হয় না। নরানেও তাই, ত্রিনেও তাই, মাতৃনেও তাই, দন্তন্বয় হসন্ত, এই ন কখনো মূর্ধন্য ন হবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, স্যার মাতৃ দন্তন্য তো হবে না, ডবল রি বিসর্গ। হ্যাঁ হ্যাঁ, আমি অভ্যাসবশত বলে ফেলেছি, না না সরি, ওটা ডবল রি বিসর্গ, মায়াকার তয় ডবল রি, মানে পিতৃন, দাত্রিন, ভ্রাতৃন এইগুলো বলতে চেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। চুমকি মণ্ডল। হ্যাঁ স্যার, বলছি যে আয়ুর্বেদ এই উপবেদটা স্যার কোন বেদের? ঋগ্বেদের না, আগে গতকাল আলোচনা করেছি, ভিডিওতে দেখবে, ওটা অথর্ববেদ হিসাবেই নেবে। উপবেদ বলা হয়নি, ওটা বলা হয়েছে যে কোন বেদে সর্বাধিক পাওয়া যায়, কোন বেদে উৎস, ওটা অথর্ববেদটাই নেবে। আচ্ছা স্যার। আর স্যার কারক থেকে দুটো আছে স্যার, বামন ও বলিং বসুধাম যাচতে, এটা স্যার কোন জায়গাটায় কর্তৃপতম কর্ম হচ্ছে, কোন জায়গাটায় অকৃতম কর্ম হচ্ছে, সেটা একটু বলতেন। আর একটা আছে বসুনা রুদ্রং যাচতে। বামন বলিং বসুধাম যাচতে, বামন অবতারে বলির কাছ থেকে বসুধাকে যাচতে চাইছেন। আগে বাংলা মানেটা স্পষ্ট করে খাতায় লিখবে যে বামন মানে এখানে শ্রী বিষ্ণু বামন অবতার নিয়েছিলেন, সেই অবতারে তিনি বলি
রাজার কাছ থেকে বসুধাকে চেয়েছিলেন। এটা হচ্ছে বাংলা মানে। এবার তুমি বলো যাচতে হচ্ছে ক্রিয়াপদ আর বামন হচ্ছেন কর্তা, এই দুটোকে সবার আগে আইডেন্টিফাই তুমি করতেই হবে। কর্তা ক্রিয়া আইডেন্টিফাই না করলে কিন্তু কোথাও তুমি কিছু করতে পারবে না, সেটা অনুবাদ হোক, অশুদ্ধি হোক, কারক হোক, করতেই হবে। যাচতে মানে চাইছেন। এবার তুমি প্রশ্ন করো কর্তা কি চাইছেন? কর্তা নাও বামন, যাচতে চাইছেন, কি চাইছেন? এই প্রশ্ন করলেই দেখবে উত্তর বেরিয়ে আসবে বসুধাকে চাইছেন। এই উত্তরটাই হচ্ছে প্রধান কর্ম, এটা কর্তুরীপ্সিততমম কর্ম। এই উত্তরটা প্রধান কর্ম, কর্তুরীপ্সিততমম কর্ম। এইবার হচ্ছে কার কাছ থেকে চাইছেন, কার কাছে চাইছেন। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্ম হয়, এই বেসিক কনসেপ্ট দিয়েই কিন্তু বেরিয়ে গেল প্রধান কর্ম কোনটা। তার মানে আর একটা যেটা পড়ে রয়েছে সেটা অপ্রধান কর্ম। তাহলে অপ্রধান কর্ম কি করে হয়? যেখানে অন্য কোনো কারকের প্রাপ্তি ছিল কিন্তু সেইটা না হয়ে কর্ম হয়েছে, সেটাই হচ্ছে অকথিত কর্ম। বসুধার কাছ থেকে, এই বলির কাছ থেকে অপাদান কারক হওয়ার কথা ছিল, কার কাছ থেকে নিচ্ছে? একজনের কাছ থেকে নিচ্ছে, সেটা অপাদান কারক না হয়ে কর্মকারক হয়েছে, ওইটাই হচ্ছে অকথিত কর্ম। এবং তার সূত্র হচ্ছে অকথিতম চ, সূত্র অনুসারে কর্মকারক করতে হবে। ঠিক আছে? আর একটা বললে পশুনা রুদ্রম যজতে, পশুনা রুদ্রম যজতে, এই উদাহরণগুলোর সমস্যা হচ্ছে বাংলা মানে বোঝা যায় না, সেটাই হচ্ছে সমস্যা। বাংলা মানেটা খাতায় লিখবে। রুদ্র দেবতার উদ্দেশ্যে পশু প্রদান করা হচ্ছে, রুদ্র দেবতার উদ্দেশ্যে পশু দেওয়া হচ্ছে। এবার যজতে মানে কিন্তু এখানে দানার্থক হিসাবেই যদি ধরি, এটা বিশেষ অর্থ আছে, আমার সঠিক মনে নেই, সম্ভবত দানার্থকই হবে। যজ ধাতুর অর্থ এখানে কি দেখতে হবে। যাই হোক, এটার মানে কাছাকাছি আমি বললাম, একটু দেখে নেবে। এবার তুমি বলো যে কোনো দেবতাকে কোনো কিছু সম্প্রদান করা হচ্ছে, দেওয়া হচ্ছে। তো যাকে দেওয়া হয়, পশুটা কাকে দেওয়া হচ্ছে? রুদ্র দেবতাকে দেওয়া হচ্ছে। তাই রুদ্র এখানে সম্প্রদান হওয়া উচিত এবং সম্প্রদানের চতুর্থী হওয়া উচিত। কিন্তু দেখো পশুনা রুদ্রম, রুদ্র শব্দের দ্বিতীয়া বিভক্তি রয়েছে, মানে কর্ম হয়ে গেছে। এই জন্য সম্প্রদানস্য চ কর্ম সংজ্ঞা। হ্যাঁ, আর পশুনা কর্মণ করণ সংজ্ঞা। কি দেওয়া হচ্ছে? যজতে দান করা হচ্ছে। কি দান করা হচ্ছে? পশু দান করা হচ্ছে। রুদ্র দেবতাকে বলিতে পশু দান করা হচ্ছে। তাহলে এই যে পশু দান করা হচ্ছে, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্ম হয়। এইটুকু বেসিক কনসেপ্ট যদি কাজে লাগায় তাহলে পশুটা পেয়ে গেলাম এই কর্ম। কিন্তু রয়েছে পশু শব্দের তৃতীয়ার এক বচনে পশু না। তাহলে তৃতীয়া হলো কি করে? কর্মে তৃতীয়া হলো কি করে? না। এই জন্য পাণিনি সূত্রে বলছেন কর্ম না করণ সংজ্ঞা, যেটা কর্ম সেটার করণ কারক হয়ে যাবে, আর করণ হলে তৃতীয়া হতে পারে। সম্প্রদানস্য, যেটা সম্প্রদান ছিল, যাকে দান করা হচ্ছে সেই রুদ্র দেবতা, সেই সম্প্রদানস্য চ কর্ম সংজ্ঞা, তার কর্মকারক হয়ে যাবে। তাই রুদ্রম হয়ে গেছে, রুদ্রায় না হয়ে রুদ্রম হয়েছে। তাহলে পশুনা রুদ্রম যজতে, পশুনা পদে যদি দাগ দেয় তাহলে আমরা কি বলবো? যে এখানে কর্মণ করণ সংজ্ঞা সম্প্রদানস্য চ কর্মসংজ্ঞা, এই সূত্র অনুসারে পশুনা পদে করণ কারক হয়েছে, করণ কারক হয়েছে। তারপর করণ হলে তৃতীয়া বিভক্তি সূত্র কর্তৃকরণ তৃতীয়া। আর যদি পশুনা রুদ্রম, এই রুদ্রম পদে দাগ দেয় তখন একই সূত্র বলবো, কর্মণ করণ সংজ্ঞা সম্প্রদানস্য চ কর্মসংজ্ঞা সূত্র অনুসারে রুদ্রম পদে কর্মকারক হয়েছে। এটা পূর্বে সম্প্রদান ছিল, সেই সম্প্রদানের একরকম অবিবক্ষায় কর্মকারক হয়েছে। আর কর্মকারক হলে তাতে বিভক্তি হবে আলাদার একটা সূত্রে, সেই সূত্র হচ্ছে কর্তুরীপ্সিততমম কর্মসূত্রানুসারে, সেই সূত্র হচ্ছে কর্মণি দ্বিতীয়া। কর্মকারকে দ্বিতীয়ার একটাই সূত্র, কর্মণি দ্বিতীয়া, প্রধান সূত্র, একটাই সূত্র প্রধান সূত্র, কর্মণি দ্বিতীয়া, বা একটাই সূত্র বলা যেতে পারে, কর্মে দ্বিতীয়ার একটাই সূত্র, কর্মণি দ্বিতীয়া। হলো?
হ্যাঁ স্যার, আচ্ছা হয়েছে। আর একটা স্যার আছে, আমার দেবাসুর আর দেবাসুরম, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন তো, খুব গন্ডগোল হচ্ছে এটাতে। আচ্ছা, যদি বলা হয় খাতা নিয়ে বসো, খাতা নিয়ে বসেছো তো? হ্যাঁ স্যার, খাতা নিয়েই বসেছি। লেখো দেবাহ দয় একার বয় আকার বিসর্গ, আলাদা করে চ একসঙ্গে লিখতে পারো, দেবাশ্চ, দেবাহ বিসর্গ চ অথবা দেবাশ্চ, অসুরাহ বিসর্গ চ অথবা অসুরাশ্চ, দুটোই করতে পারো। তাহলে দেবাশ্চ অসুরাশ্চ সমান সমান দেবাসুরাহ দয় একার বয় আকার দন্তস্বয় রস্যু রয় আকার বিসর্গ, ব্রাকেটে লেখো ইতরে ইতর দ্বন্দ্ব, ব্রাকেটে লেখো ইতরে ইতর দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে সমাস হয়েছে ইতরে ইতর দ্বন্দ্ব সমাস। এখানে সমাহার দ্বন্দ্ব হবে না, কারণ এদের বিরোধ চিরন্তন বিরোধ নয়, তাই এখানে আমরা কি করব, ইতরে ইতর দ্বন্দ্ব সমাস করব। এটা একটা কথা। এর সঙ্গে আরেকটু বিষয় আমাকে জানতে হবে, ব্যাস বাক্যে দেবাহ বহু বচনে আছে, অসুরাহ বহু বচনে আছে, ফলে দেখে মনে হতে পারে যে দুটোই তো বহু বচনে আছে, তাহলে তো সমাহার হওয়ার কথা, দ্বন্দ্ব হওয়ার কথা, সমাহার দ্বন্দ্ব, কিন্তু না, এখানে সমাহার দ্বন্দ্ব করা হয়নি, ইতরেতর দ্বন্দ্ব হয়েছে, পাণিনীয় শব্দশাস্ত্র তার প্রমাণ। এক। দ্বিতীয়, যদি এখানে একটু ভেলকি দেখানোর চেষ্টা করে, দিল দেবহ দয় একার বয় বিসর্গ, বহু বচনে দিল না কিন্তু এক বচনে দিল, দেবহ চ অসুরহ চ, এই বিসর্গটাই কিন্তু তালব্যসা হয়ে যেতে পারে পরে চ থাকার কারণে, দেবশ্চ অসুরশ্চ এক বচনে, দুটোই কিন্তু এক বচনে দিয়েছে। তাহলে ব্যাস বাক্যটা কি, ওই সমস্ত পদটা কি হবে, সমস্ত পদটা হবে দেব মূল শব্দ, তার সঙ্গে অসুর জুড়ে দাও দেবাসুর, তাতে প্রথমার দ্বিবচন, একজন দেবতা একজন অসুর, দেবাসুরৌ, হ্যাঁ এইভাবে দেবাসুরৌ দ্বিবচনে করতে হবে, দুজনকে বুঝিয়েছে তাই। এইটাও কিন্তু ইতরেতর দ্বন্দ্ব সমাস, আগেরটাও ইতরেতর দ্বন্দ্ব সমাস, এটাও ইতরেতর দ্বন্দ্ব সমাস। দেবাসুর দুটোই কিন্তু দেবাসুরাহ হোক অথবা দেবাসুরৌ হোক, দুটোই ইতরেতর দ্বন্দ্ব সমাস। আচ্ছা, বহু বচনে থাকলে কি সব সময় সমাহারই করব? এরকম তো কখনো বলিনি, দেবাসুরার ক্ষেত্রে এটা স্পেশালি বললাম, যেটা ইতরেতর করতে সমাহার করতে তো বলিনি। আর ম্যাক্সিমাম টাইম বহু বচন থাকলে সমাহার হয়, ম্যাক্সিমাম টাইমেই হয়। আচ্ছা, দেবা সুরম হবে না একটাতে? না, হবে, ভুল হবে। ঠিক আছে, আমি তো দুটো পরিষ্কার করে বলে দিলাম কি হবে। আচ্ছা, নেক্সট আছে রঞ্জিত বর্মন। স্যার বলছিলাম ওই অন প্রত্যয় থেকে একটা ওই গণে অপত্যং পুমান গানপত হবে তো, আর গণপতি অশ্ব দেবতা গানপত্য, এই দুটো কি কোনো ডিফারেন্স আছে? মানে একটা যেটা অশ্ব দেবতা হচ্ছে ওটাই জফলা আছে, আর যেটা অপত্যং পুমান বলছে ওটাই জফলা নেই। এটা একটু দেখতে হবে, হ্যাঁ এটা একটা ব্যাপার আছে, জফলা হয় কোথাও, ঠিক আছে, গণপত্যা দিব্য বলে কিছু একটা বোধহয় পড়েছি আমি, হ্যাঁ আমি না দেখে এই মুহূর্তে বলতে পারছি না, এটা কিন্তু দেখতে হবে, এটা আছে, জফলা একটা আছে। হ্যাঁ তুমি আমার নোটগুলো দেখো, আশা করি পেয়ে যাবে, বা পাণিনীয় শব্দশাস্ত্রটা দেখো। আচ্ছা স্যার, আর একটা স্যার ছোট কোশ্চেন ছিল, ওই মেঘদূতের মোট শ্লোক সংখ্যাটা নিয়ে। আচ্ছা, এইটা নিয়ে আমি আগেও একদিন বলেছি যে এই যে শ্লোক সংখ্যা বিভিন্ন পাঠে বিভিন্ন রকম, কোথাও 117 আছে, কোথাও 118 আছে, কোথাও 119ও আছে। সুতরাং এই যে মেঘদূতের শ্লোক কিন্তু আমার মনে হয় না পরীক্ষায় আসার মতো প্রশ্ন, তার কারণ হচ্ছে পাঠান্তরে শ্লোক ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ ওই যে 118 বলছে, 64 এবং 54, এটা তুমি এর যদি কম দেখানো যায় তাহলে কি হবে, আর যদি বেশি দেখানো যায় তাহলে কি হবে তন্ময়? তন্ময়কে বলছে, এটা কি সুনির্দিষ্ট? স্যার যে সংস্করণটা পড়েছি সেটা আমি ওইটাই পেয়েছি, না অন্য সংস্করণ থাকতে পারে। এইটা তো ঠিক কথা নয় না, সংস্করণ তো একাধিক হতেই পারে, তাই না, বিভিন্ন সংস্করণ হতেই পারে। যেমন অভিজ্ঞান শকুন্তলম তোমরা পড়েছো, প্রথম অঙ্কে কটা শ্লোক আছে?
31। 31 আমার কাছে একটা বই আছে, সেখানে 33টা শ্লোক আছে। আচ্ছা, তো এই শ্লোক নাম্বারের পাঠান্তর হয়, এটা অস্বাভাবিক বিষয় নয়, বিভিন্ন কারণে পাঠান্তর হয়। তো 118টা নিয়ে চলো, তন্ময় যেটা বললো সেটা তোমাদের কাছে যে যে বই রয়েছে একটু দেখো, নিয়ে চলো। কিন্তু যেহেতু বিভিন্ন পাঠান্তর আছে, আমি জেনেই বলছি বিভিন্ন পাঠান্তর আছে, তাতে শ্লোক নাম্বার কিন্তু 17, 18, 19 হয়। 17, 18, 19, 117, 118, 119 টোটাল মিলিয়ে এটা কিন্তু কম বেশি আছে। এবং বইতেও এই নাম্বারটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে। সুতরাং আমার মনে হয় না যেটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন। যদি আসে তাহলে 118তে টিক দেবে, কারণ বাংলায় যে সংস্করণটা চলে, হ্যাঁ, সে পার্বতী চক্রবর্তী ম্যাডামের বোধহয় একটা বই রয়েছে, আর একটা কার জন্য রয়েছে মনে নেই আমার, এই দুটো বই বেশি চলে সাধারণ পাঠ্য বই হিসাবে। সেগুলোতে কিন্তু 118টা করেই সম্ভবত আছে। তুমি বোধহয় পার্বতী চরণটা দেখেছো তাই না তন্ময়? আমার কাছে ওটাই আছে। ওই দুটো বই মোটামুটি চলে, পার্বতী চরণ আর একটা বই রয়েছে, আমার নামটা মনে নেই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার বলছি, আগে একটা একজন প্রশ্ন করলেন ওই জফলাটা আসছে। হ্যাঁ বলো তো। ওটা স্যার ওই দ্বিতীয়াদিত্য আদিত্য প্রত্যুত্তর পদার নিয়ম, ওখানে বলছে দ্বিতীয় অদ্বিতীয় অদিতি জম এবং প্রতি ভাগান্ত শব্দের উত্তর 9টা হয়। যেমন প্রতি শব্দটা আছে ওনার যেটা বললেন, গণপতি, মহিপতি, দেবপতি, অধিপতি, যত পতি আমি পড়িয়েছি, এটা মনে নেই অত। তা কি হবে বলো একটু ডিটেইলসে। সেই নিয়মপত্র একজন সীমানা ওকে বলতে দাও। জটা থাকে তো, যে জফলাটা আসে। আচ্ছা আচ্ছা, যেহেতু প্রতি রশ্মিকাটায় জফলা রয়েছে সেই হিসেবে অনেক বুঝেছি। ওটা কিন্তু অনপত্যে জফলা আসবে না কোনো ভাবেই স্যার, যতটা আমি আর কি এখানে জফলা আসে সেটা তো ন প্রত্যয়। জফলা যেখানে আসে সেখানে ন প্রত্যয় হচ্ছে, সেটা অশ্ব দেবতা অর্থে, তাই তো? আমাকে দেখতে হবে, বুঝতে পারলে, আমার এত স্মরণে এটা নেই, কিন্তু জফলা একটা আছে। গাঢ়পত্য আছে নপত্যয়, গাঢ়পত্য আছে নপত্যয়, আর ওই গানপত্য আর গানপত্য এখানে এই দুটো কিন্তু অনপ্রত্যয়ই রয়েছে। একটু দেখো ঠিক আছে। পানি নিয়মে কিন্তু এটা স্পষ্ট করে লেখাই আছে যে অশ্ব দেবতা এই সমস্ত দেবতা বোঝালে তখন অশ্বপত্যাদিভ্য কিছু একটা এরকম সূত্র রয়েছে, সেটা আমার এখন স্পষ্ট মনে নেই, আমাকে আবার দেখতে হবে, ঠিক আছে। এক কথা এরকম মনে রাখলেই তো ভালো যে অশ্ব দেবতা দিলে নপত্যয়টা করব জফলা দিয়ে। অশ্বপত্যাদিভ্যশ্চ আমি বের করেছি, অশ্বপতি, শতপতি, ধনপতি, গণপতি ইত্যাদি ইত্যাদি শব্দগুলোতে অনপ্রত্যয় হয়, কিন্তু এটার ডিটেলস আর এখানে দেওয়া নেই, এই শব্দগুলোতে দেখানো নেই কিছু। একটু দেখো এটা, ঠিক আছে, এটা আমার এই মুহূর্তে মনে নেই, এটা একটু দেখো তোমরা। পানিনীয় শব্দশাস্ত্র বা পানি নিয়মটা দেখো, ঠিক আছে রঞ্জিত? ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা, ওখানটা কিন্তু ওই জফলাটা স্যার হবে না কিন্তু, হ্যাঁ ওই সূত্রটা দেখবেন ওখানে ওই আস্যপত গানপত এরকম রূপই হবে। আচ্ছা আচ্ছা, মানে শেষ ব্যঞ্জনের স্থানেই তো অনের অটা আসবে। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক। না স্যার, দুটো বাক্য কিন্তু আলাদা আলাদা বলছে, একটা বলছে গণপতে, হ্যাঁ হ্যাঁ, অপত্যং পুমান, আর একটা বলছে অশ্ব দেবতা। অশ্ব দেবতা অর্থেও তো অনপ্রত্যয় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক একটু দেখে নিও। ঠিক আছে স্যার। গীতশ্রী, গীতশ্রী মণ্ডল, এই দুটো পেজ একটু দেখলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে এটা পানি নিয়মে। ওকে, গীতশ্রী কিছু বলো। হ্যাঁ স্যার বলছি যে টোকেন ও মুক্ত, এটা বললে করণ কারকে পঞ্চমী বিভক্তি হচ্ছে, আর স্তোকাত মুক্ত বললেও করণ কারকে পঞ্চমী বিভক্তি হবে তো? হ্যাঁ হ্যাঁ, করণে চ স্তকাল্প অসত্য কি যেন সূত্রটা, করণে চ স্তকাল্প, তারপর কতিপয় স্তকাল্প কতিপয় অসত্য বচনস্য বা কিছু একটা রয়েছে। টোকেন মুক্ত আর স্তোকাত মুক্ত এই দুটোতেই করণ কারকে পঞ্চমী বিভক্তি, এটাই জানার। হ্যাঁ হ্যাঁ, তাই কর, তৃতীয়া পঞ্চমী। আচ্ছা,
এবার এটা সমাস হলে না একটা ব্যাপার আছে, এটা একটা সমাস হলে একটা গল্প আছে। যদি স্তোকেন মুক্ত সমাস করি, তৃতীয়া তৎপুরুষ করি, তখন সমস্ত পদ হবে স্তোক মুক্ত, দন্তস্বতয় ওকার ক স্তোক মুক্ত। আর যদি পঞ্চমী করো, পঞ্চমী তৎপুরুষ করো, তখন স্তোকাত মুক্ত ব্যাসবাক্য করে হবে স্তোকান মুক্ত, নয়ময় রসু কয়ত, পঞ্চমী বিভক্তিটা লোপ পাবে না। স্তোকাত তার সঙ্গে সন্ধিতে মুক্ত জুড়ে দিতে হবে, দিয়ে স্তোকান মুক্ত হয়ে যাবে, এবং সমাসের নাম হবে অলুক পঞ্চমী তৎপুরুষ। এই একটা ব্যাপার কিন্তু এখানে জানার বিষয় আছে। আর কিছু বলবে? স্যার ওটাই জানার ছিল যে মানে স্তোকাত মুক্ত হলেও ওটা হচ্ছে একটাই। অপাদান কারকে পঞ্চবিভক্তি হচ্ছে না, না না না, ওটা অপাদান করণ বলা যাবে কারকেই না। পঞ্চবিভক্তি হচ্ছে। হ্যাঁ আচ্ছা, রঞ্জিত হাত নামিয়ে ফেলো, যার হয়ে গেছে তারা হাত নামিয়ে নাও, না হলে হাত ব্যথা হয়ে যাবে। রুম্পা পাল। হ্যাঁ স্যার, পঞ্চমী বিভক্তি থেকে ছিল আর কি। প্রাসাদাত প্রেক্ষতে আর আসন্নাত প্রেক্ষতে, এই দুটো উদাহরণের মধ্যে মানে পার্থক্যটা কি? আচ্ছা, একটা অর্থগত পার্থক্য রয়েছে, চেহারাগত মানে পার্থক্য রয়েছে। যেটা জানি স্যার, যেমন এই যে প্রাসাদাত প্রেক্ষতে কর্মে পঞ্চমী হয়, আর আসন্নাত প্রেক্ষতে থেকে অধিকরণে পঞ্চমী হয়, এটা কি করে হয় বুঝতে পারি না। আচ্ছা, এইটার সম্পূর্ণ বাক্যটা এরকম ছিল, অ্যাকচুয়ালি পুরো বাক্য একটু বড় বাক্য ছিল। আর এখনকার যুগ যেমন শর্টকাটের যুগ, পুরনো যুগেও একটা শর্টকাটের যুগ ছিল, পুরনো লোকরাও একটু শর্টকাট পছন্দ করত। পুরো বাক্যটা এরকম ছিল যে আসনে উপবিশ্য পশ্যতি, তিনটে শব্দ, তিনটে পদ ছিল, আসনে উপবিশ্য পশ্যতি। এইবার কিছু পণ্ডিত পাকা ছাত্র সব সময় থাকে, সেই ছাত্র মাস্টারমশাইকে বলছে, আরে মাস্টারমশাই আপনি তিনটে শব্দ দিয়ে কেন বাক্যটা বলছেন, আমি দুটো পদ দিয়েই বলতে পারি, দুটো পদ দিয়েও বলা যায়, তাতে একটু কষ্ট কম হয়, একটু লাঘব হয়ে যায় আমার কষ্টটা, তিনটে শব্দ বললে তো বেশি লিখতে হবে। মাস্টারমশাই বলছে হ্যাঁ করা যায়। তাহলে কি করা যায়, এক কাজ কর, ওই যে উপবিশ্ব, ওই লব প্রত্যয়ান্ত পদটা দিয়েছিস, আসনে উপবিশ্ব, ওই উপবিশ্বটাকে উড়িয়ে দে, দিয়ে ওই আসনে যেটা অধিকরণে সপ্তমী করেছিলি সেইটাকেই পঞ্চমী বানিয়ে দে, আসনেটাকে আসন্নাথ করে দে, মানে একই থাকবে। তাহলে বড় বাক্যটা তিনটে শব্দের বাক্য হয়ে গেল দুটো শব্দের বাক্য, ছোট হয়ে গেল, শর্টকাট হয়ে গেল। তাহলে যেটা আসনে উপবিশ্ব কথাটা মাঝখানে ছিল সেইটা লোপ পেয়েছে, এই জন্য লব প্রত্যয়ান্ত পদের লোপে অপাদানে, অপাদানে নয় অধিকরণের পঞ্চমী হয়েছে। হ্যাঁ, অধিকরণে পঞ্চমী হয়েছে, ছিল অধিকরণ, আসনটা একটা জায়গা বোঝাচ্ছে, অধিকরণ, অধিকরণে পঞ্চমী, এটা একটা বিষয়। আর একটা যেটা বাক্য রয়েছে বা যে বাক্যটা বললে যে প্রাসাদাত প্রেক্ষতে বা পশ্যতি, যাই দিক না কেন, ক্রিয়াপদ ভিন্ন ভিন্ন হতেই পারে। প্রাসাদ থেকে দেখছে, তাই না, প্রাসাদাত পশ্যতি, দুটো শব্দ রয়েছে। অ্যাকচুয়ালি কি দুটো শব্দ ছিল, একটু কঠিনভাবে ভাবতে গেলে এরকম মানে আসবে যে না, আসন থেকে দেখছে বলতে আসনে বসে দেখছে, যেমন করলাম তেমন এই প্রাসাদ থেকে দেখছে, প্রাসাদে দেখতে গেলে তো প্রাসাদে উঠতে হয়েছে, তাহলে প্রাসাদে না উঠলে তো প্রাসাদ থেকে দেখতে পারবে না, তাহলে প্রাসাদে উঠলো, প্রাসাদম আরুহ্য পশ্যতি, এইরকম একটা বাক্য আগে ছিল, সেই বাক্যটাকে শর্টকাট করতে চেয়েছে, প্রাসাদম আরুহ্য পশ্যতি। এবার আরুহ্য পদটাকে বাদ দিয়ে দিল, দুটো শব্দে বাক্যটা করবে, দুটো পদে, তাই প্রাসাদম থেকে করবে প্রাসাদাত করে দেবে, প্রাসাদম আরুহ্য এটা ছিল। এবার আরুহ্য পদটা যেই লোপ পেল, মাস্টারমশাই বলছে তাহলে প্রাসাদম যেটা দ্বিতীয়া করেছিলি ওইটাকে পঞ্চমী করে দে, মানে একই থাকবে, তোর কাজ চলে যাবে, হয়ে গেল প্রাসাদাত, প্রাসাদাত পশ্যতি, দুটোর মানে একই। কিন্তু ওই যেহেতু আগে প্রাসাদম আরুহ্য এরকম ছিল, কর্ম ছিল, তাই এইটা কর্মে পঞ্চমী। স্যার এটাকেই তো লবলোপে পঞ্চমী বলে। হ্যাঁ, লবলোপে কর্মে পঞ্চমী।
ঠিক আছে স্যার, আরেকটা ছিল পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম, এটা কি তুমর্থাচ্য ভাববচনাৎ হবে? প্রথমে তো দেখো ভুল বললে, বিনাশায়শ্চ আছে কি? হ্যাঁ, বিনাশায়শ্চ, বিনাশায়, সরি, হ্যাঁ বিনাশায়, সায়শ্চ না, বিনাশায়শ্চ, চতুর্থী। বিসর্গ নেই, বিনাশায় চ দুষ্কৃতাম। হ্যাঁ, তো বিনাশায় এই পদটার আগে ব্যুৎপত্তি বের করার চেষ্টা করো। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। পরিত্রাণ এই শব্দটার ব্যুৎপত্তি, পরি উপসর্গ, ত্রা ধাতু, লুট প্রত্যয়, তাহলে লুট প্রত্যয়ন্ত পদ। আর বিনাশায় এখানে মূল শব্দ বিনাশ, তার ব্যুৎপত্তি করো বিনশ ভৈ প্রত্যয়। আমি বলেছি যে যদি লুট প্রত্যয়ান্ত পদ এবং ভৈ প্রত্যয়ান্ত পদ দেখো, ব্যুৎপত্তি বের করার পরে জানবে তুমর্থাৎ চ ভাব বচনাৎ সূত্রে চতুর্থী এখানে হয়েছে। ঠিক আছে, সুতরাং এটা তুমর্থাৎ চ ভাব বচনাৎ সূত্র অনুসারে তুমর্থে চতুর্থী বিভক্তির উদাহরণ। আচ্ছা, আর ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এটা তাদর্থে। ধর্ম সংস্থাপন, স্থাপন, হ্যাঁ স্থাপন অর্থায়ও আছে, অর্থ শব্দটা হ্যাঁ বললাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, এটা ভাবতে হবে। হ্যাঁ বলো স্যার একটা এই বইয়ে দেখছিলাম স্যার, বলছে এইরকম সংশয়ের ক্ষেত্র তৈরি হয় তো এখানে তিনটে সূত্র প্রাপ্তির সম্ভাবনা থাকে। ওনারা বলছেন প্রথম আগে তুমর থাচ্ছ ভাববচনা দেখবেন, সেটা যদি না হয় তবে ওই কিয়ার তবে কর্মসূত্র দেখবেন, সেটা যদি না হয় তবে তাদের চতুর্থী বাচ্চা প্রয়োগ করবেন। এরকম করে দিয়েছে দেখছি। আমি আরো সংক্ষেপে বলেছি যে যদি লুট আর ঘই থাকে তাহলে তুমর্থে চতুর্থী। লুট আর ঘই তোমাকে ব্যুৎপত্তিটা করা জানতে হবে। আমি একটা লেখা গ্রুপে দিয়েছিলাম কোনো একটা সময়, সেটা কি দেখেছিলে? হ্যাঁ স্যার, আচ্ছা আমার মনে হয় ওইটা দেখলে বোধহয় বেটার সলিউশন হবে, বোধহয়। আচ্ছা ঠিক আছে, সব রকম চতুর্থী মানে তুমর্থাচ্য ভাববচনাৎ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমর্থে চতুর্থী তুমর্থাচ্য ভাববচনাৎ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রুম্পা পাল, আর কোনো প্রশ্ন আছে? না স্যার। ঋতু দাস চৌধুরী। হ্যাঁ স্যার, বলছিলাম যে যেখানে গঙ্গা যমুনার সংগচ্ছতে, মানে আত্মনপদী বলছি, আর গঙ্গা যমুনাম সংগচ্ছতি, একটাতে কর্ম আছে আর একটাতে কর্ম নেই, তো এখানে দুটোর অর্থ মিলিত হওয়া। তো সেক্ষেত্রে যখন শুধু অর্থ দেবে যে সংগচ্ছতি আর সংগচ্ছতি দুটো অর্থ, তো একটাতে মানে সংগচ্ছতির অর্থ দেখাচ্ছে মিলিত হওয়া, আর সংগচ্ছতির অর্থ দেখাচ্ছে মানে যুক্তিযুক্ত। তো এখানে অকর্মকাচ্য যেটা ছাড়াও সংগচ্ছতির অর্থটা এখানে মিলিত হওয়া আছে, মানে গঙ্গা যমুনাম সংগচ্ছতি যেটা, আর আত্মহতি হচ্ছে ওদের মিলিত হওয়া অর্থটা হচ্ছে। তো এক্ষেত্রে কি করবো? লাস্টটুকু শুনতে পাইনি, এই ক্ষেত্রে কি করব? হ্যাঁ মানে বলতে চাইছি যে হ্যাঁ, গঙ্গা যমুনাম সংগচ্ছতি এখানে মানে সংগচ্ছতি পরস্পরই হচ্ছে, অথচ এখানে অর্থটা মিলিত হওয়া হচ্ছে। হ্যাঁ, তো এবার আত্মনিপদীর ক্ষেত্রে তো যুক্তিযুক্ত হওয়া অর্থটা, আর পরস্পরপদীর ক্ষেত্রে মিলিত হওয়া। আর যেখানে গঙ্গা যমুনয়া সংগচ্ছতে, সেখানেও তো আত্মনিপদী হচ্ছে, অথচ মিলিত হওয়া অর্থটাই না, হচ্ছে। এইটা পানিনি সেভাবে বলেনি। পানিনি শুধু বলেছেন অকর্মকাত চ, পানিনি অর্থের গুরুত্ব এখানে দেননি। আত্মনেপদীর ক্ষেত্রে উনি বলেছেন অকর্মকাত চ, যদি অকর্মক হয় আত্মনেপদী করবে। গঙ্গা যমুনয়া সংগচ্ছতে, এখানে কর্ম নেই, তাই সম্পূর্বক গম ধাতু আত্মনেপদী করতে হবে। এবার মানে তুমি যাই করো না কেন, মানে সম্পূর্বক গম ধাতুর অর্থ মিলিত হয় নিতে হবে, কারণ এই বাক্যের মানে তাই অর্থ নিয়ে প্রশ্ন দিচ্ছি, তাই বললাম, মানে মিলিত হওয়া নাকি যুক্তিযুক্ত হওয়া, এরকম অর্থ দিচ্ছি। যুক্তিযুক্ত হওয়া অন্য জায়গাতে নেবে, ঠিক আছে, এইখানে নেবে, এই বাক্যে নেবে না। তারপরে রয়েছে রুম্পা চৌধুরী, সব চৌধুরী পরপর। রুম্পা চৌধুরী, বদতু রুম্পে।
মাইক অন করো, মাইক বোধহয় অফ রয়েছে, তুমি কিছু বলছো নাকি নেই? হাত তুলে হাত রেখে কি চলে গেলে না আছে? হ্যাঁ স্যার বলছি, হ্যাঁ স্যার বলো। বলছি। হ্যাঁ, মাইকটা অন করতে পারছিলাম না। হ্যাঁ বুঝতে পেরেছি। স্যার সতস্য দিব্যতি আর অক্ষান দিব্যতি এই দুটো কি লিখে দিন না? আচ্ছা, শতস্য দিব্যতি যদি থাকে তাহলে হ্যাঁ। দেখতেই পাচ্ছ শতস্য পদে কোন বিভক্তি আছে, হ্যাঁ কি আছে? ষষ্ঠী বিভক্তি আছে স্যার? ষষ্ঠী আছে। তাহলে ষষ্ঠীর সূত্র কি করবে? দিবস হ্যাঁ। তদর্থস্য। দিবস হ্যাঁ, হ্যাঁ। তদর্থস্য সূত্রানুসারে মানে হবে পাশা খেলা বা হুম। কেনা বেচা করা। ব্যবহৃপন সমর্থয় থেকে অনুবৃত্তি আসে। কেনা বেচা করে বা পাশা খেলা এরকম অর্থ যদি বোঝায় তাহলে দীপধাতুও যোগে, দীপধাতুর যোগে ষষ্ঠী হতে পারে। এটা একটা গেল। আর অকশান দিব্যতি, অক্ষয় দিব্যতি যদি থাকে তখন দিবকর্মচ সূত্র অনুসারে কর্মকারক। স্যার এটার মানে কি? অক্ষান দিব্যতির মানেটা কি? আচ্ছা আচ্ছা, অকশান দিব্যতি মানে হচ্ছে পাশা দিয়ে খেলছে। যেমন লুডো খেলো, লুডো খেলার সময় লুডোর একটা ছক্কা থাকে, সেই ছক্কাটা দিয়ে খেলো। সেরকম পাশা খেলার সময় পাশার গুটি থাকে, সেই গুটিগুলো দিয়ে খেলা হয়। এই জন্য অক্ষ শব্দে বহুবচন রয়েছে, অকশান বহুবচন, হ্যাঁ অক্ষয় বহুবচন, এই কারণেই বহুবচন রয়েছে। সেই শকুনির পাশা খেলা, ওই গুটিগুলোকে অক্ষ বলা হয়। নেক্সট রয়েছে দীপ্তি। হ্যাঁ স্যার, সমাজ থেকে একটা কোশ্চেন ছিল। আবার সমাস? আমি ভয় পাচ্ছি, বলো। স্যার বহুব্রী থেকে যে শেষ বহুব্রী আছে ওইখানে প্রকৃত উদাহরণ দিয়েছে যে মহৎ বলং যশস্য মহাবল, আর একটা আছে প্রপতিতং পর্ণং যশস্য প্রপর্ণ। স্যার কোনটা হবে? হ্যাঁ সবই দুটোই তো ঠিক আছে। দুটোই প্রপর্ণতে, হয়? হ্যাঁ প্রপর্ণতে প্রপতিত পর্ণও হয়, প্রপর্ণও হয়। খুব ভালো একটা এক্সাম্পল তুমি তুলেছো, প্রপর্ণ। এটা পরীক্ষায় আসার মতো কিন্তু একটা উদাহরণ। হ্যাঁ, প্রপতিতং পর্ণম যস্মাৎ স, প্রপর্ণ বৃক্ষ, যে গাছ থেকে পাতা পড়ে যাচ্ছে। প্রপতিতম পর্ণম যস্মাৎ, যার থেকে পড়ছে, স, হ্যাঁ অন্য একজনকে বোঝাচ্ছে, বহুব্রীহি। এটা প্রপর্ণও হতে পারে এবং প্রপতিত পর্ণ এটাও হতে পারে। আর মহাবলটাও ঠিক রয়েছে, মহতের জায়গায় মহা আদেশ হয়েছে। আচ্ছা দুটোই তাহলে ঠিক আছে স্যার? একদম। আচ্ছা স্যার ঠিক আছে। প্রপর্ণ কিন্তু ভালো উদাহরণ, ঠিক আছে, সবার জন্যই বললাম প্রপর্ণ ভালো উদাহরণ। প্রপর্ণ দিয়ে বলবে এটি কি সমাস হয়েছে। প্রপর্ণ দিয়ে বললো এটা কি সমাস হয়েছে, বহুব্রীহি সমাস নাকি প্রাদি তৎপুরুষ সমাস, হ্যাঁ নাকি গতি তৎপুরুষ সমাস। কনফিউশন তৈরি হয়ে যায়, প্রাদির সঙ্গে ঝামেলাটা বাঁধবে। প্রো দেখেই কিন্তু প্রাদি মনে হতে পারে, এটা কিন্তু প্রাদি তৎপুরুষ নয়, এটা বহুব্রীহি সমাসের মধ্যে রয়েছে। চলো রুম্পা হাত নামাও, এতক্ষণ হাত তুলে রাখলে হাত ব্যথা হয়ে যাবে। আচ্ছা দীপ্তি, আর কোনো প্রশ্ন আছে? নেই। আচ্ছা নেক্সট হচ্ছে স্বর্ণালী আচার্য। স্যার আমাকে একটু ওই সপ্তমী পঞ্চম ও কারকের মধ্যে একটু সূত্রটা একটু বলে দিন না, বুঝিয়ে দিন না। এটা তো আমার মনে পড়ছে না, সপ্তমী পঞ্চম কারকের মধ্যে কি সূত্র আছে বলো দেখি। এটা ওই যে দুটি ক্রিয়ার মধ্যে অর্থ পরিমাণবাচক ও কাল পরিমাণবাচক শব্দের উত্তর সপ্তমী ও পঞ্চমী বিভক্তি হয়। উদাহরণ দেওয়া আছে অয়ম ইহ স্থিতে স্থিতা ক্রোশে বা ক্রোশাৎ লক্ষং বিদ্ধেদ, মানে এই উদাহরণটা একটু বুঝিয়ে দিন না। আমি বুঝতেই পারছি না এটা, এটা কেউ জানো? তন্ময় জানো এটা? তন্ময় এটা জানো? স্যার হ্যাঁ, ও যেটা জিজ্ঞাসা করলো সেটার উত্তর কি আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, ওটা উদাহরণটা একবার বলতে বলুন তো। আরেকবার বলো উদাহরণটা। অয়ম ইহ স্থিতা ক্রোশে বা ক্রোশাৎ লক্ষং বিদ্ধেদ, বা অদ্য ভুক্তা স দশে ভোক্তা বা দশা ভোক্তা। আচ্ছা দাঁড়ান স্যার, এই কারকের দুটো শক্তির মধ্যে পার্থক্য বোঝাতে গেলে ওই পঞ্চমী আর সপ্তমীর প্রয়োগ হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো মানে এইখানে থেকে এক ক্রোশ দূরে বা এক ক্রোশ দূর থেকে লক্ষ্য বিদ্ধ করছে, আচ্ছা এই অর্থে হয়েছে। আর একটা দেখবেন, আর একটা কি অদ্য খাওয়া অর্থে যেটা বললেন বেশ।
হ্যাঁ হ্যাঁ, অর্থ ভোক্তা দহে বা দজ্জাত বা ভোক্তা। তার মানে তিনি আজ খেয়ে আবার দুদিন বাদ খান, এই অর্থে আর কি, এরকম অর্থই আছে। একটু সূত্রটা দেখে নিতে হবে ভালো করে। হ্যাঁ, সূত্রটা আমি অনেক আগে পড়েছি, আমারও দেখা নেই, ফলে আমি মানে না দেখে বলতে চাইছি না, ওটা আমাকে ওই দেখতে হবে। হ্যাঁ, এটা এটা মনে হয় স্যার দুটি ক্রিয়ার মধ্যে কালবাচক আর পরবাচক পদে সপ্তমী আর পঞ্চমী হবে এরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, দুটি ক্রিয়ার কালের মধ্যে কালবাচক এবং পরবাচক শব্দে পঞ্চমী আর সপ্তমী হবে। আচ্ছা যাই হোক, একটু দেখে নাও প্রত্যেকে যে যাগুলো, এটা অসুবিধা, এটা আমার সঠিক বলতে পারলাম না, দুঃখিত, আমাকে একটু দেখতে হবে। আর স্যার আরেকটা কোশ্চেন একটু বলুন না, ওই দশপূর্ণ মাস কোন মানে ব্রাহ্মণে দেখা যায়, ওটা একটু কনফিউজ। এই বাবা রে, এই মুখস্থ বিদ্যা আমার নেই, কে বলবে এটা? বেদের কে আছো? শুক্ল চতুর্বেদ না ওটা? আমি জানি না, অপশন তো দেওয়া আছে শতপথ, তুমি আর সন্দর্ভ আপনি যে লাস্টে পেয়ে সেটটা যাবে, দিয়েছিলেন। সন্দর্ভ লাস্টে দেখো আচ্ছা দর্শ পূর্ণিমা সম্পর্কে আলোচনা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, স্যার বলছি স্যার শুক্ল চতুর্বেদী হবে। সুস্মিতা সরকার কিছু বলছো? হ্যাঁ স্যার বললাম ওটা শুক্ল চতুর্বেদী হবে, তৈত্তরীয় সংহিতায় আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আপাতত আর কারো কোনো প্রশ্ন স্যার নেই। আর একটা বলে দিন স্যার, সুগন্ধি আর সুগন্ধ, এটা তো আপনি আগে বলেছিলেন একবার, আর একটু বলে দিন না একবার। আচ্ছা, সুগন্ধি, উদ্গন্ধি, পুতিগন্ধি, এই যে শব্দগুলো রয়েছে, এইগুলোর মানে হবে স্বাভাবিক গন্ধযুক্ত হিসাবেই আমরা নেব, স্বাভাবিক গন্ধযুক্ত। যেমন সুগন্ধি, দন্তস্বয় রস্যু গ নয়ধয় রস্যি, বৃক্ষ, যদি বলা হয় সুগন্ধি বৃক্ষ, হ্যাঁ সুগন্ধি বৃক্ষ, তাহলে সুগন্ধিতে বিসর্গ দেব, পুংলিঙ্গে প্রয়োগ হয়েছে বিশেষণ হিসাবে তাই। আবার যদি বলা হয় সুগন্ধি পুষ্পম, এটাও স্বাভাবিক গন্ধ, যে গাছটার স্বাভাবিক গন্ধ রয়েছে, ফুলটারও স্বাভাবিক গন্ধ রয়েছে, তাহলে সুগন্ধি তখন ক্লিবলিঙ্গে প্রয়োগ হয়েছে তাই বিসর্গ দেব না। সুগন্ধি রসিকার রয়েছে, কোনো বিসর্গ নেই। পুষ্পম, পুষ্পের বিশেষণ, দুটোই স্বাভাবিক গন্ধ বোঝাচ্ছে। কিন্তু যদি কৃত্রিম গন্ধ বোঝায়, মানে অন্য কিছুর দ্বারা সে গন্ধীভূত হয়েছে, তখন সুগন্ধ অকারান্ত হিসেবে প্রয়োগ হবে। সুগন্ধ পবনবাতি, সুগন্ধ বাতাস বইছে, বাতাসের তো নিজের কোনো গন্ধ হয় না, সে অন্যের গন্ধে গন্ধযুক্ত হয়, তাই সুগন্ধ পবনবাতি, এটা কৃত্রিম গন্ধযুক্ত। এইটুকুই হচ্ছে শব্দ যুগলের পার্থক্য, দুটোই কিন্তু কি সমাস করা হয়েছে? গন্ধস্য উৎপত্তি শ্বশুর বিভ্য, কি যেন ছিল, বহুব্রী, কি সমাস? বহুব্রী সমাস। বহুব্রী করা হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সুদাম কিছু বলছো, বলো। হ্যাঁ স্যার, স্যার আমাদের একদিন আলোচনা হচ্ছিল প্রসন্ন গম্ভীরম এই সমাজটা নিয়ে। আমি আবার একবার চোখে পড়লো প্রসন্ন গম্ভীরম শব্দটি, এবং আমি বলেছিলাম যে এটা দ্বন্দ্ব সমাস হওয়ার কথা, এবং আরেকবার চোখে পড়লো ওটা বিপরীত দ্রব্যবাচক শব্দের বিকল্পে সমাহার দ্বন্দ্ব হয়, বিপরীত দ্রব্যবাচক শব্দের বিকল্পে সমাহার দ্বন্দ্ব হয়, বিপ্রতিষিদ্ধম চানাধিকরণবাচী সূত্রানুসারে প্রসন্ন গম্ভীরম আর প্রসন্ন গম্ভীরও বিকল্প হয়েছে, প্রসন্ন গম্ভীরম প্রসন্ন গম্ভীরও। তাহলে এখানে তার দ্বন্দ্ব সমাসই এখানে দেখতে পাচ্ছি, উদাহরণ এইভাবে দেওয়া আছে, যদিও বইটা সন্দর্ভতেই রয়েছে। আপনি বলেছিলেন বা ক্লাসে আলোচনা হয়েছিল যেটা কর্মধারায়, একটু বলবেন? আচ্ছা, কর্মধারা হিসাবে আমি যেটা বলেছিলাম যে দুটো যদি বিশেষণবাচক শব্দ হয় তাহলেও কিন্তু কর্মধারায় হয়। এখানে যেহেতু দুটোই বিশেষণবাচক শব্দ, অথবা যিনিই প্রসন্ন তিনিই গম্ভীর, এইভাবে যদি করি যহ প্রসন্ন সগম্ভীর প্রসন্ন গম্ভীর যদি করি, এই অর্থে দেখো সমাজ তো অর্থের ওপর গুরুত্ব পায়, এই অর্থে যদি করি তাহলে কর্মধারায় কেন হবে না, এইটা কিন্তু আমার যুক্তি ছিল। বোঝাতে পারলাম?
হ্যাঁ স্যার বুঝেছি, যেমন কিন্তু ধরো এখানে রাজর্ষি, রাজা আর ঋষি, তুমি যেটা বলছো সেটা আমি দেখব যে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য যদি হয় তাহলে দ্বন্দ্ব সমাস করতে হয়। এখানে দুটো বিপরীতধর্মী, একজন প্রসন্ন এবং গম্ভীর। হ্যাঁ, প্রসন্ন থাকলে কি গম্ভীর থাকা যায় না? এইরকম একটা কথা এখানে রয়েছে যে প্রসন্ন রয়েছে সুতরাং তাই গম্ভীরই হবে। হ্যাঁ, মানে প্রসন্ন রয়েছে মানে সে গম্ভীর হবে না, ব্যাপারটা উল্টো হতে হবে। প্রসন্ন রয়েছে মানে অস্থির থাকবে, আর প্রসন্ন নেই মানে সে গম্ভীর থাকবে। এরকম বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে, ফলে দ্বন্দ্ব সমাস করতে হবে। আচ্ছা, এটা দুটো ভিন্ন ভিন্ন শব্দ রয়েছে, কিন্তু আমি যদি একটা লোকের মধ্যে এই দুটো শব্দকেই আনতে পারি যে তিনি প্রসন্ন আবার গম্ভীর, এরকম কি লোক নেই? অবশ্যই আছে। মুনি ঋষিরা তারা অবশ্যই প্রসন্ন এবং তারা গম্ভীরই থাকেন, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য কি নেই? তাহলে এইভাবে যদি ভাবি য প্রসন্ন স গম্ভীর, একাধিকরণ স্বীকার করলাম, সমানাধিকরণ স্বীকার করলাম। যিনি প্রসন্ন তিনি গম্ভীর, যিনি রাজা তিনি ঋষি, তাহলে কি কর্মধারায় হবে না? কিছু বলো। হ্যাঁ স্যার, ওটা আমি ভেবেছি যে কর্মধারায় হবে, হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ বিশেষণ ব্যাপারটা থেকে যাচ্ছে, কিন্তু এখানে দ্বন্দ্বটাও তো হতে পারে, কারণ হ্যাঁ দুটো পদের প্রাধান্য রয়েছে। আচ্ছা, এবং সেখানে কি ব্যাস বাক্যটা কি হবে এবং সমস্ত পদটা কি হবে, লিঙ্গর ব্যাপারটা রয়েছে সেখানে। এখানে তো ব্যাস বাক্যটা এখানে দেওয়া নেই যদিও। প্রসন্ন চ গম্ভীর চ, এরকম তো হতে পারে, প্রসন্ন চ গম্ভীর চ, এইভাবে বিশেষণ যদি হয় প্রসন্ন চ। তাহলে মানে বাক্যটার মানে কি হলো যে প্রসন্ন এবং গম্ভীর, এরকমই হয়ে গেল না? তাহলে কি বিপরীতধর্মী কি করে এলো দুটোর মধ্যে? মানে আমি বুঝবো কি করে যে এখানে প্রসন্ন চ গম্ভীর চ বলতে দুটো বিপরীত বুঝিয়েছে? ওটা তো চ মানে তো এবং দিয়ে জুড়লো দুটো বৈশিষ্ট্যকে। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে তাহলে দেখতে হবে না, কিন্তু উদাহরণটা এইভাবে আছে। কি আছে বলো তো, আমাকে একটু পাঠাও, আমি দেখছি। ঠিক আছে, ওকে স্যার। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। 11টা অল্প কথা বলবো, বলতে বলতে অনেকটাই কথা হলো, অনেকটাই সময় গেল। সকলকে শুভরাত্রি, সকলে নিদ্রা যাও। স্যার আমার একটা প্রশ্ন আছে, স্যার একটা প্রশ্ন। আচ্ছা বলো। স্যার ঋগ্বেদের মন্ত্র 10,580 পেয়েছি, 10,472 পেয়েছি, আবার 552 পেয়েছি, এই বিষয়টা খুব বুঝি। ঝামেলা হটাও, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এইগুলো কি হয়, বিভিন্ন পাঠ, শাকল শাখা বাসকল শাখা অনুসারে এই পাঠগুলো ভিন্ন ভিন্ন হয়, এই জন্য বললাম লাগবে না। স্যার বলছিলাম যে সপ্তর্ষি এটা কোন সমাস হতে পারে, আর এটার ব্যাস বাক্যটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। এটা নিয়ে বহু ঝামেলা হয়েছে আমাদের মধ্যে, ঠিক আছে, বহু আলোচনাও হয়েছে সপ্তর্ষি নিয়ে। তো এইটা তুমি পানি নিয়মটা দেখো, পানি নিয়মে যা বলা রয়েছে তাই করো। আচ্ছা ঠিক আছে স্যার, আমাকে সম্বোধনটা একটু বলে দিন তো। সম্বোধন, হ্যাঁ, ABCD অ আই, এটা কি অ আ ই? এটা কি তোমার পাঠশালা? মানে এটা কিসের নাম তোমায় জিজ্ঞাসা করছি, ABCD কি তোমার পাঠশালার নাম? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আগে একদিন দেখেছিলাম, জিজ্ঞাসা করবো ভাবছি, তা করা হয়নি। তোমার কি নাম? হ্যাঁ সৌরভ স্যার। সৌরভ, আচ্ছা তুমি সম্বোধন জিজ্ঞাসা করেছো তাই তো? হ্যাঁ স্যার। সম্বোধনে কি বলবো? সম্বোধন বলতে বোঝায় কাউকে ডাকা, নাম ধরে ডাকা, যে সৌরভ শুনতে পাচ্ছ কি বলছি, এই যে সৌরভ নাম ধরে ডাকলাম, এটাই সম্বোধন। আর সম্বোধন হলে প্রথমা বিভক্তি হয়, পাণিনি সূত্র সম্বোধনে চ, এই সূত্র অনুসারে প্রথমা বিভক্তি হয় হে রাম, ভো রাম, হে ভো ইত্যাদি দিয়েও সম্বোধন করা হয়। সম্বোধন মানে দৃষ্টি আকর্ষণ করা, কাউকে অ্যাট্রাক্ট করার জন্য সম্বোধন করি। অনেক লোক রয়েছে, তার মধ্যে থেকে একজনকে যেই নাম ধরে ডাকলাম সেই শুধু তাকাবে, তার মনোযোগ আকর্ষণ করার জন্য সম্বোধন করা হয়। এবং সম্বোধন করলে সম্বোধন বিভক্তি একটা আলাদা রয়েছে, সেটা প্রয়োগ হয়, তাতে প্রথমা বিভক্তিই করতে হয়, তার সূত্র সম্বোধনে চ, এইটুকুই বলা যেতে পারে। স্যার কিন্তু সম্বোধনের ষষ্ঠীও তো হয় স্যার। সম্বোধনে ষষ্ঠী? হ্যাঁ। কিরকম বলো তো?
এই যে স্যার এক্সাম্পলটা বলছি স্যার, রামস্য ভ্রাতা চতুর। রামস্য ভ্রাতা চতুর চতুর না মানে রামের ভাই চত্বর? চালাক। না স্যার, চ তয়স্য র বিসর্গ এরকম লেখা আছে। রামের ভ্রাতা চতুর মানে চালাক? হ্যাঁ স্যার এরকম আছে। না, এটা সম্বোধনে নয়, এটা সম্বন্ধে। দন্তস্ব ময় ব নয় ধয় একার, সম্বন্ধে ষষ্ঠী। ঠিক আছে, সম্বন্ধ আর সম্বোধন দুটো আলাদা। ঠিক আছে, সম্বন্ধ বলতে বোঝায় সম্পর্ক, একদম সহজ কথায় যদি বলি, যেমন রামের ভাই, তাহলে রামের সঙ্গে ভাইয়ের একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাই আমি সম্বন্ধ বলতে পারি। একদম সহজভাবে এইভাবে বুঝতে হবে। এই সম্বন্ধ বিভিন্ন রকম হতে পারে, জন্মজনক সম্বন্ধ হতে পারে, অধিকার অধিকারী সম্বন্ধ হতে পারে। হ্যাঁ, তো জন্মজনক পিতা আর পুত্র, পিতা পুত্রকে জন্ম দিয়েছে, জন্মজনক সম্পর্ক। আধার আধেয়, জলের মাছ, জলের মধ্যে মাছ থাকে, আধার আধেয় সম্বন্ধ। অবয়ব অবয়বী সম্বন্ধ। আমার হাত, হাত আমার একটা অংশ, অবয়বী সম্বন্ধ। আমার পেন, পেনের আমি মালিক, সেরকম সম্বন্ধ হতে পারে। অধিকার অধিকারী সম্বন্ধ। তো এরকম বিভিন্ন রকম সম্বন্ধ বা রিলেশনশিপ হতে পারে। সেই ধরনের রিলেশনশিপ বা সম্বন্ধ যদি বোঝায় তাতে ষষ্ঠী বিভক্তি হয়। এই ষষ্ঠীকে সম্বন্ধে ষষ্ঠী বলা হয়। ঠিক আছে স্যার? দুটো তাহলে আলাদা তাই স্যার? সম্বন্ধ তাতে ষষ্ঠী হয়, আর সম্বোধন সেটাতে প্রথমা হয়। দুটো অবশ্যই আলাদা। স্যার হ্যালো। বলো, হেলে আছি। কালিদাসের প্রথম রচনা ওটা মানে কি করব? ঋতু সংহার, এটা আমার মত, বিভিন্ন বই দেখে যেটা আমার মনে হয়েছে ঋতু সংহার। আর যদি নাটক উল্লেখ করে দেয় তাহলে অবশ্যই মালবিকাগ্নিমিত্রম। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ, একটা শব্দ আছে অপো, অপো আর কোথাও আছে আপো, এই শব্দটা কোন শব্দের মতো হবে? হ্যাঁ, অপ শব্দরূপ একটা আছে যার মানে জল। হ্যাঁ, অপ শব্দরূপ পড়বে, তার প্রথমার এক বহুবচন, এটা সবসময় বহুবচনে হয়। প্রথমার বহুবচনে তুমি সত্যনারায়ণ চক্রবর্তীর বইটাতে শব্দরূপটা পেয়ে যাবে। এইটার প্রথমার বহুবচন হয় আপহ, আপয় বিসর্গ। প্রথমার বহুবচন আপহ, হ্যাঁ, আপয় বিসর্গ। আপ, একটা দিল্লিতে এক নেতা ছিলেন, আপ নেতা, সেই আপহ পয় বিসর্গ। আর যদি দ্বিতীয়ার বহুবচন করো তাহলে অপয় বিসর্গ, অ হবে। দ্বিতীয়ার এক বচন, দ্বিতীয়ার বহু বচনে, এক বচন দ্বিবচন হয় না, সবসময় বহু বচনে হয়। বহু বচন। হ্যাঁ, দ্বিতীয়ার বহু অপয় বিসর্গ, অপহ। আর তৃতীয়াতে অদ্ভি, চতুর্থীতে অদ্ভ, পঞ্চমীতে অদ্ভ, সপ্তমীতে সম্ভবত অপাম, আর ষষ্ঠীতে অপাম, সপ্তমীতে অপসু। অপাম অপসু। হ্যাঁ, এটা সত্যনারায়ণ চক্রবর্তী খুলবে, পেয়ে যাবে। তাহলে শেষ করা যায় নাকি কথা আছে আরো কারো? স্যার আরেকটা কোশ্চেন আছে। বলো। স্যার এক কথায় প্রকাশ কিভাবে করা হয় একটু স্যার বলে দিন। এক কথায় প্রকাশ কিভাবে আসবে? না স্যার আসবে না, মানে কিভাবে করব স্যার, মানে মানে স্যার কি মানে বিভক্তি অনুযায়ী করব না? আচ্ছা, এক কথায় প্রকাশ তো দেখো, এক কথায় প্রকাশ সমাস থেকে হতে পারে, প্রত্যয় থেকে হতে পারে। স্ত্রী প্রত্যয় হোক, তদ্ধিত প্রত্যয় হোক, কৃত প্রত্যয় হোক, সমাস হোক, সব সন প্রত্যয় হোক, জং প্রত্যয় হোক। এই এক কথায় প্রকাশ তোমার যখন বাক্যটা দিয়ে দেবে অবশ্যই তুমি পদে পরিণত করবে, কারণ বাক্য দিয়ে দিচ্ছে মানে তুমি অবশ্যই অবশ্যই তোমার কাছে পদই চাইছে, শব্দ চাইছে না, ফলে উত্তর যেন তোমার পদটাই হয়। এবং ওই বাক্যের মধ্যে খেয়াল করো কর্তা পুরুষ বচন চিনতে পারছো কি না। কর্তা পুরুষ বচন যদি চিনতে পারো, লিঙ্গ চিনতে পারো, দেখবে সমস্ত পদ বা যেটা এক কথায় যে পদটা হবে সেই পদটাতেও সেই লিঙ্গ সেই বচন করতে হবে। এটা একটু খেয়াল রাখবে। যেমন শ্রোতুম ইচ্ছতি, হ্যাঁ, এবার এখানে কি হচ্ছে, সন প্রত্যয় হলে এটা আত্মনেপদী হয়ে যায়, শুশ্রূষতি হবে না শুশ্রূষতে হবে, এইটা তোমার মনে রাখতে হবে। আত্মনেপদীতে তে হয়,
সেটার এক কথায় প্রকাশে তে হবে। সুতরাং এক কথায় প্রকাশ আলাদা কিছু নয়, এটা সন প্রত্যয়, জং প্রত্যয়, নাম ধাতু এইগুলো যদি ভালো করে পড়া যায় তারই হচ্ছে রূপ হচ্ছে এইটা। আচ্ছা, এইমাত্র জয়েন করলে যে, আমরা শেষের পথে, তুমি এখন জয়েন করেছো। যাই হোক, রেকর্ডিং শুনে নিও। না আমি ছিলাম স্যার, আসিফ, আসিফ বলো। হ্যাঁ আমার একটা ছোট প্রশ্ন ছিল, ওই আত্মনিপদ পরস্মৈ পদের চিনার কিছু উপায় আছে না, ওইভাবে কিভাবে মুখস্থ রাখবো? আর যদি কোশ্চেন দেয়, যদি ধরেন রুদ ধাতু দিয়ে দিল, এবার ওখানে তো উভয়পদী পদ, ওটা তাহলে আমরা কি করব? ওটা ওরকম কিছু দিতে পারে? কিভাবে প্রশ্ন হয় একটু যদি বলতেন। দেখো, আত্মনেপদ পরস্মৈ পদ আমি 4খানা ক্লাস নিয়েছি। ও ওগুলো আমার ক্লাস দেখা হয়নি। 5 ঘন্টা প্লাস। আচ্ছা আচ্ছা। 5-6 ঘন্টার ভিডিও, 5-6 ঘন্টা ক্লাস নিয়েছি আত্মনেপদের উপরে। তার মানে কতটা আলোচনা হয়েছে বুঝতেই পারছো। তাই না? স্যার অনেক হয়েছে, আমার দেখা হয়নি। হ্যাঁ, আত্মনেপদ তো পড়তেই হবে। আত্মনেপদ একটা ভাইটাল জায়গা। শুরুতেই আমি বলেছিলাম যে আত্মনেপদ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এবং ছেলেমেয়েরা এই জায়গাটা ভুল করবে। ঠিক স্যার। এটা কিন্তু একটু তোমায় পড়তেই হবে। মানে লিখে লিখে পড়বো হয়তো আত্মনিপদগুলো একদিকে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে এসএমএস করো, তোমায় আমি যদি চাও, না চাইলে দেবো না, যদি চাও তবে ভিডিওগুলো পাঠাবো। কারণ এখন ভিডিও দেখলে উল্টে মাথা খারাপ হয়ে যেতে পারে। 4খানা ভিডিও মানে তোমার কালকের 5 ঘন্টা নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু আমি চাইবো না। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু বলতে পারো। হ্যাঁ স্যার। আমাকে হোয়াটসঅ্যাপ করবে। স্যার বলো। স্যার বলছি, এর আগের দিন বলেছিলেন নৃসিংহায় নমস্কার, এটা একটু বলবেন না? লেখাটা পাঠিয়ে দিলে হবে না? হ্যাঁ তাহলে পাঠিয়ে দেবেন। আমি খুঁজলাম হোয়াটসঅ্যাপে, আমি তো পাচ্ছি না। কোথায় আমার ফোন, কোথায় আমার ফোন? সারিয়ে দে। এই তো ফোন পেয়েছি। মুক্তা জয়েন করছে এখন। মুক্তা, ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, এবিসিডি সৌরভ। স্যার এই যে নরানাং সমূহ, নারমটা স্যার কিভাবে হলো? একটু দেখো এগুলো এখন আমার মুখস্থবিদ্যা বড্ড কম, বুঝতে পারলে? আমাকে সব খুঁজে খুঁজে দেখতে হবে। মানে স্যার এক কথার ফোকাসই বলছি স্যার। ওই তো কি প্রত্যয় হচ্ছে আমাকে দেখতে হবে, সমূহ অর্থে কি প্রত্যয় হচ্ছে। আচ্ছা, তোমার এটা হচ্ছে জয়শ্রীর হাতে লেখাতে ছিল। হ্যাঁ পেয়েছি। শুক্লাকে পাঠাবো, তাই তো? হ্যাঁ স্যার। দেখো তো গেছে নাকি। চলে গেছে। চলো, আর কারোর কোনো প্রশ্ন আছে? নেই, তাহলে আজকে শেষ করি। সকলকে শুভরাত্রি, সকলের ভালো হোক, কালকের দিন রিল্যাক্স থাকো। হ্যাঁ, সকলে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করো। চলো এখন আমরা ঘুমাতে যাব, সকলে রেস্ট নাও। হ্যাঁ, অনেক পড়াশোনা করেছে, এবার একটু রেস্ট নাও। হ্যাঁ, গুড নাইট সবাইকে, গুড নাইট। সকলে রেস্ট নাও, লিভ করে যাও।
বিভাষা গুণে অস্ত্রিয়াম হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হলে এই সূত্রটাই করতে হবে, আর হেতু অর্থে তৃতীয়া যদি হয় তাহলে হেতৌ সূত্র করতে হবে।